আসসালামু আলাইকুম। আজকে আমরা যুক্তিবিদ্যা প্রথম পত্রের চতুর্থ অধ্যায় বিধেয়ক নিয়ে আলোচনা করব। চলো আলোচনা শুরু করা যাক। তো আলোচনার শুরুতে আমরা আসলে যে অধ্যায়টা পড়তে যাচ্ছি সেই অধ্যায়ের কোন কোন আমার টপিকগুলো গুরুত্বপূর্ণ সেটা আগে আমাকে জানতে হবে, সেটা আমরা দেখে নিই। তো আমাদের চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে বিধেয়ক। তো বিধেয়ক পড়তে গেলে আমাদের ফার্স্টে হচ্ছে কি বিধেয়ক জিনিসটা কি এটা জানতে লাগবে। এরপর বিধেয় আর বিধেয়ক এই দুইটা জিনিস যে আসলে এক না, এদের মধ্যে যে আসলে পার্থক্য আছে সেটা নিয়ে আমার হচ্ছে জানতে লাগবে। তারপর আমার যে বিধেয়কের যে শ্রেণীবিভাগ আছে, অর্থাৎ বিধেয়ক যে 5 প্রকার, এই 5 প্রকার বিধেয়ক হচ্ছে আমাকে পড়তে লাগবে। যেমন আমাকে এখানে জাতি উপজাতি পড়তে লাগবে, তারপরে এই যে জাতি উপজাতির মধ্যে আসলে সম্পর্কটা কি আছে এটা পড়তে লাগবে। এরপর বিভেদক লক্ষণ পড়তে লাগবে, উপলক্ষণ পড়তে লাগবে, তারপর হচ্ছে কি অবান্তর লক্ষণ পড়তে লাগবে। এর পাশাপাশি অবান্তর লক্ষণের যে প্রকারভেদ আছে, অর্থাৎ অবান্তর লক্ষণ যে 4 প্রকার, অর্থাৎ কি কি, একটা হচ্ছে শ্রেণীগত অবিচ্ছেদ্য, আর একটা শ্রেণীগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, একটা ব্যক্তিগত অবিচ্ছেদ্য, আর একটা হচ্ছে ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। তো আমাকে এই জিনিসগুলো জানতে লাগবে। তো চলো আমরা এখন এগুলো নিয়ে বিস্তারিত জানি। ওকে, এরপরে আমাদের যে সেগমেন্টটা সেটা হচ্ছে যে যা পড়তেই হবে, অর্থাৎ যেটা তুমি স্কিপ করতে পারবে না। এই অধ্যায়টা পড়তে গেলে তোমাকে যে টপিকটা পড়তেই লাগবে। তো সেখানে আমাদের কি কি পড়তে লাগবে, সেখানে হচ্ছে আমাদের জাতি উপজাতি পড়তে লাগবে, আর এদের মধ্যে কি সম্পর্ক আছে সেটা পড়তে লাগবে। আর আরেকটা হচ্ছে বিভেদক লক্ষণ, উপলক্ষণ আর অবান্তর লক্ষণ যে আছে এগুলো নিয়েও আমাদের পড়তে লাগবে। ওকে, এবার চলো আমরা এখন বিস্তারিত আলোচনা করি। তো ফার্স্টে আমরা দেখবো যে আসলে বিধেয়ক জিনিসটা কি। তো আমি বরাবরই তোমাদের একটা কথা বলে আসছি যে যখন যুক্তিবিদ্যার ক্ষেত্রে তোমরা কোনো কিছুর সংজ্ঞা পড়বা, সেই সংজ্ঞায় দেখবা যে 2-3টা জিস্ট কথা থাকে, সেই জিস্ট কথাগুলো হচ্ছে বের করতে লাগবে। সেই জিস্ট কথাগুলোর কনসেপ্ট যদি আমাদের ক্লিয়ার হয়ে যায় তাহলে আমাদের কাছে সংজ্ঞাটা আমাদের অনেক সহজ মনে হবে। যেমন দেখো এখানে আমার জিনিস কি কি জানতে লাগবে। তো এখানে আমার হচ্ছে কি শ্রেণী বা জাতিবাচক বিধেয় পদ বিশিষ্ট, অর্থাৎ আমি কাকে শ্রেণী বা জাতি বলবো এটা আমাকে জানতে লাগবে। এরপরে কি, এরপর হচ্ছে বিধেয় পদ বিশিষ্ট, অর্থাৎ বিধেয় পদ কোনটা এটা আমাকে হচ্ছে জানতে লাগবে। তো বলছে যে কোনো সদর্থক যুক্তিবাক্যের, এই যে সদর্থক যুক্তিবাক্য জিনিসটা আসলে কি এটাও আমাকে জানতে লাগবে। এর উদ্দেশ্য ও বিধেয়ের মধ্যে যে সম্পর্ক, এই যে সম্পর্ক অর্থাৎ উদ্দেশ্য জিনিসটা কি, বিধেয় জিনিসটা কি এটা আমাকে জানতে লাগবে। এরপর এদের মধ্যে আসলে সম্পর্কটা কি আছে এটা আমাকে জানতে লাগবে। এটাকে বলা হয় কি বিধেয়ক বলে। তার মানে আমরা এখন কিছু জিনিস কি বললাম, যেখানে যে জিস্ট কথাগুলো আছে এই জিনিসগুলো আমরা এক এক করে সলভ করে ফেলি। এখন আমি কাকে শ্রেণী বা জাতি বলবো। ওকে, তো শ্রেণী বা জাতি হচ্ছে এটা হচ্ছে ধরো কোনো একটা ব্যক্তি বা কোনো একটা বস্তুর সাধারণ একটা ধরো মানে নামকে বোঝায়। এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার শ্রেণী বা বস্তু। যেমন দেখো, যেমন কি আমার নাম কি, আমার নাম হচ্ছে হাসান। তারপর ধরো একজনের নাম কি, একজনের নাম হচ্ছে কি ধরলাম রহিম। তারপর একজনের নাম ধরলাম করিম। এইগুলো যে নাম, এখন বলছে যে কোনো এই যে ব্যক্তি বলো বা বস্তুর কথা বলো, এই ব্যক্তি বা বস্তুর হচ্ছে কি সাধারণ নামটাকে বোঝায়। তো আমরা যদি আমাদের সাধারণ নামটা দেখি তাহলে আমাদের সাধারণ নাম কি বলতো, আমাদের এই যে এখানে যে ব্যক্তির নামগুলো আছে যে হাসান, রহিম, করিম, এদেরকে কি বলা হয় মূলত, এদেরকে বলা হয় হচ্ছে মানুষ। এদেরকে কি বলা হয়, এদেরকে হচ্ছে বলা হয় মানুষ। তারপর আমি যদি বলি হচ্ছে কি, তারপর হচ্ছে কি ময়না বলি, তারপর হচ্ছে কি টিয়া বলি, তারপর আরো যতগুলো। তো এগুলো হচ্ছে আমরা জানি কি মূলত এগুলো পাখির নাম। তার মানে কি, এটাকে যদি আমি এদের সাধারণ নামটা কি, এদের সাধারণ নামটা হচ্ছে কি, এদের সাধারণ নামটা হচ্ছে বলবো আমরা কি পাখি বলবো। কি বলবো, পাখি বলবো। তো এইগুলো হচ্ছে কি, এইগুলো হচ্ছে একটা কি শ্রেণীকে নির্দেশ করে। এই যে মানুষ, তারপর হচ্ছে কি পাখি, এগুলো হচ্ছে কি শ্রেণী বা জাতি। ওকে, এটা হচ্ছে যে আমাদের যে ব্যক্তি বস্তু যেগুলো আছে এগুলো হচ্ছে কি সাধারণ একটা যে ধরো তোমার নাম থাকে সেটাকে হচ্ছে মূলত বোঝায়। এরপর বলছে বিধেয় পদ বিশিষ্ট। এখন দেখো বিধেয় পদ কি, আমরা জেনে রাখি যে একটা যে যুক্তি বাক্য, অর্থাৎ আমরা মূলত যুক্তি বাক্য নিয়ে কাজ করি। এখানে যেমন আমি লিখছি সকল মানুষ হয় জীব, এটাও একটা হচ্ছে কি যুক্তি বাক্য। তো একটা যুক্তি বাক্যের প্রথম যে অংশটা থাকে সেটাকে বলা হয় উদ্দেশ্য। অর্থাৎ আমরা কিভাবে মনে রাখবো, এটা অলওয়েজ মাথায় রাখবা যে এই যে কোনো একটা যুক্তি বাক্যে যখন দেখবা হয় উল্লেখ আছে, যখন দেখবা নয় উল্লেখ আছে, বা কখনো হন উল্লেখ থাকে, বা কখনো নন উল্লেখ থাকে, এগুলোকে বলা হয় হচ্ছে কি সংযোজক। এগুলোকে কি বলা হয়, এগুলোকে বলা হয় সংযোজক। তো এখানে দেখো, এখানে যেহেতু হয় আছে তার মানে এটা হচ্ছে কি সংযোজক। তো এই সংযোজকের সামনের অংশে যেটা থাকে, অর্থাৎ আগে যেটা থাকে, যেমন এখানে আছে সকল মানুষ, অর্থাৎ এই যে মানুষ যে আছে এটা একটা পদ, এটাকে হচ্ছে বলা হয় কি উদ্দেশ্য। অর্থাৎ সংযোজকের আগে যেটা থাকে সেটাকে বলা হয় উদ্দেশ্য, আর সংযোজকের পরে যেটা থাকে সেটাকে বলা হয় বিধেয়। তার মানে এখানে মানুষ হচ্ছে আমার উদ্দেশ্য পদ, আর জীব হচ্ছে কি, জীব হচ্ছে আমার এখানে বিধেয় পদ।
তো এটা গেল। তো বলছে যে শ্রেণী বা জাতিবাচক বিধেয় পদ বিশিষ্ট, তার মানে আমার এখানে কি বিধেয় পদটা দেখতে লাগবে। তো আমরা এখানে দেখি বিধেয় পদ কোনটা, আমার এখানে বিধেয় পদ হচ্ছে জীব। জীব হচ্ছে কি আমার, জীব হচ্ছে আমার বিধেয় পদ। বিধেয় পদ বিশিষ্ট কোন সদর্থক যুক্তি বাক্য। আচ্ছা, সদর্থক যুক্তি বাক্য মানেই বলে রাখি এটাকে, এর আরেকটা নাম হচ্ছে হ্যাঁ সূচক বা হ্যাঁ বাচক যুক্তি বাক্য। কি হ্যাঁ বাচক, অর্থাৎ কি কোনো কিছু স্বীকার করে নেওয়া হয়। তো যখনই দেখবা যে কোনো যুক্তি বাক্যে হয় উল্লেখ আছে বা হন উল্লেখ আছে, তখনই কি, তখনই সেটাকে বলা হবে কি সদর্থক যুক্তি বাক্য। আর যদি নয় বা নন উল্লেখ থাকে তখন সেটাকে বলা হবে নৈর্থক যুক্তি বাক্য। ওকে, তো এখানে আমরা কি সদর্থক যুক্তি বাক্য নিয়ে মূলত কাজ করে কে, বিধেয়ক। তো এখানে যেমন দেখো, এখানে একটা উদাহরণ আছে যে সকল মানুষ হয় জীব। এখানে দেখো এখানে হয় উল্লেখ আছে, তার মানে কি, তার মানে এটা হচ্ছে সদর্থক যুক্তি বাক্য। ওকে, সদর্থক যুক্তি বাক্যের উদ্দেশ্য আর বিধেয়ের মধ্যে যে সম্পর্ক, কি উদ্দেশ্য আর বিধেয়ের মধ্যে কি একটা সম্পর্ক নির্দেশ করবে। অর্থাৎ কি, অর্থাৎ আমার এখানে মানুষ হচ্ছে উদ্দেশ্য পদ, জীব হচ্ছে বিধেয় পদ, এদের মধ্যে যে একটা সম্পর্ক আছে, এই সম্পর্কটার নামই হচ্ছে কি আমার বিধেয়। কেমন সম্পর্ক, যে হচ্ছে কি, যে যাদেরকে আমরা হচ্ছে কি মানুষ বলবো তারা আসলে কার অন্তর্ভুক্ত, তারা হচ্ছে জীব, কি জীব শ্রেণীর অন্তর্ভুক্ত। তো দেখো এই যে দেখো এখানে যে মানুষ, এই যে জীব, এগুলো কি, এগুলো হচ্ছে এক একটা শ্রেণী। যেমন এই যে দেখো, যেমন মানুষের কথা যদি বলি, তারপর গরু ছাগল হাঁস মুরগির কথা যদি বলি, এই সবগুলোরই কিন্তু একটা সাধারণ নাম আছে। কি সাধারণ নাম এটার বলো তো, এই সবগুলোরই সাধারণ নাম হচ্ছে, এদেরকে কি বলা হয়, জীব বা প্রাণী বলা হয়, এটা হচ্ছে এদের সাধারণ নাম। সেজন্য কি জীব একটা কি শ্রেণী বা জাতিবাচক পদ। আবার মানুষ কি, কারণ এই যে রহিম করিম যদু মধু গদু, এরা কি, এরা হচ্ছে কি, এদেরও একটা সাধারণ নাম আছে, সেটা কি মানুষ। তার মানে মানুষ হচ্ছে একটা শ্রেণী বা জাতিবাচক পদ। তো এখন দেখো, এখন মানুষের সাথে এখানে জীবের যে সম্পর্কের কথা বলা হয়েছে, কি স্বীকার করা হয়েছে বলতো, স্বীকার করা হয়েছে যে এই যে মানুষ যে আছে, এই মানুষকে কি বলা হয়েছে, মানুষকে হচ্ছে কি জীব বলা হয়েছে। অর্থাৎ মানুষ কথাটার ক্ষেত্রে জীব, মানুষ পত্তার কি, মানুষ পত্তার ক্ষেত্রে কি জীব কথাটাকে কি করা হয়েছে, স্বীকার করে নেওয়া হয়েছে যে না, মানুষ হলেই সে কি জীবের অন্তর্ভুক্ত হবে। কার অন্তর্ভুক্ত হবে, জীবের অন্তর্ভুক্ত হবে। তো উদ্দেশ্য আর বিধেয়ের মধ্যে যে সম্পর্ক, অর্থাৎ মানুষের সাথে এখানে জীবের যে সম্পর্কটা, এই সম্পর্কটাকে বলা হয় মূলত বিধেয়ক। কি বলা হয়, বিধেয়ক বলা হয়। আশা করি জিনিসটা ক্লিয়ার। ওকে, এরপর বলছে যে বিধেয়কের অনুপস্থিতি, অর্থাৎ কোন কোন জায়গায় বিধেয়ক থাকে না, কোন কোন জায়গায় কি বিধেয়ক থাকে না। তো ফার্স্টে দেখো বলছে যে নৈর্থক যুক্তি বাক্যে কি থাকে না, আমার বিধেয়ক থাকে না। তো নৈর্থক যুক্তি বাক্য কোনটা, যখন আমরা দেখবো যে একটা যুক্তি বাক্যে নয় উল্লেখ আছে বা নন উল্লেখ আছে, তখন সেটাকে বলা হবে নৈর্থক যুক্তি বাক্য। তা আমি যদি বলি যে কিছু ফুল নয় লাল, এখন দেখো এখানে নয় উল্লেখ আছে, নয় মানে কি নৈর্থক। তো এই ধরনের যুক্তি বাক্যে আমার বিধেয়ক থাকবে না। কেন থাকবে না, কারণ এই ধরনের যুক্তি বাক্যে বিধেয় পদের সাথে উদ্দেশ্য পদের কোনো প্রকার সম্পর্ক স্থাপিত হয় না। বিধেয়ক মানে কি, বিধেয়ক মানেই হচ্ছে সম্পর্ক। তো সম্পর্কর ক্ষেত্রে আমি একটা হচ্ছে সহজ উদাহরণ দিই। সাপোজ ধরলাম যে একটা ছেলের একটা মেয়েকে হচ্ছে পছন্দ, তো স্বাভাবিকভাবে সে হচ্ছে কি, সে কি সেই ছেলেটা সে মেয়েটার সাথে সম্পর্ক স্থাপন করতে যাবে, কি সম্পর্ক স্থাপন করতে চাচ্ছে আর কি। তো স্বাভাবিকভাবে কিভাবে সম্পর্ক স্থাপন হবে, তাকে যদি সে হচ্ছে কি প্রপোজ করে, তাহলে হচ্ছে অবশ্যই সম্পর্ক স্থাপিত হবে। তো এখন দেখলাম কি, এখন ধরো এই যে ছেলেটা আছে, এই ছেলেটা হচ্ছে মেয়েটাকে গিয়ে প্রপোজ করলো। প্রপোজ করার পরে এখন দেখো, এখন মেয়েটা যদি ছেলেটার হচ্ছে কি সম্পর্ক তার সাথে কখন জড়াবে, যখন সে তার প্রপোজালটাকে কি করবে, অ্যাকসেপ্ট করবে, অর্থাৎ কি স্বীকার করবে। তো সে যদি সম্পর্কটা, মানে সে যে প্রপোজ করছে তার যদি প্রপোজালটা যদি অ্যাকসেপ্ট করে, তাহলেই তো তাদের মধ্যে সম্পর্ক হবে। সে যদি হচ্ছে কি তাকে যদি রিজেক্ট করে দেয়, অর্থাৎ তাকে যদি না বলে দেয়, তাহলে কি তাদের মধ্যে কোনো সম্পর্ক হবে, তাদের মধ্যে কোনো সম্পর্ক হবে না। বিধেয়ক জিনিসটাও তেমন, যে দেখো এখানে বলছে যে কিছু ফুল নয় লাল, এখন কি বলছে, এখন বলছে ফুল কথাটাকে কি, এই যে লাল যে বলছে কি কি অস্বীকার করা হয়েছে এখানে। তার মানে কি, তার মানে এইখানে আসলে কোনো বিধেয়ক থাকবে না। কারণ কেন থাকবে না, কারণ সম্পর্কই তো স্থাপন হবে না। সম্পর্ক কখন স্থাপন হবে, যখন মানে কোনো একটা ধরো প্রপোজাল দেওয়া হবে বা ধরো এমন কিছু, সেটাকে হচ্ছে কি স্বীকার করে ফেললে তখন কি সম্পর্ক স্থাপিত হবে। কিন্তু এইখানে কি কোনো সম্পর্ক স্থাপিত হওয়ার কথা আছে? আমরা জাস্ট আমাদের কমন সেন্স দিয়েও যদি একটু চিন্তা করি, যেটা বললাম আমি একটু আগে, যে প্রপোজাল দিছে, প্রপোজালটা অ্যাকসেপ্ট করেনি মানে তার সাথে তো কোনো সম্পর্ক হবে না। তার মানে কি করেনি, না মানে কি, না মানেই হচ্ছে সেটা নৈর্থক। আর যদি করতো তাহলে সম্পর্ক স্থাপিত হইতো, তখন কি ওটা কি সদর্থক হয়ে যেত, এই জন্য এটা। আর বলছে যে কোনো যুক্তিবাক্যে যদি আমার বিধেয় পদটা বিশিষ্ট পদ, এখন বিশিষ্ট পদ কোনগুলো, এই যে সক্রেটিস, তারপর হচ্ছে প্লেটো, বাংলাদেশ, এগুলো যে আছে এগুলোর নাম।
এগুলোকে হচ্ছে কি বলা হয়, এগুলোকে হচ্ছে বিশিষ্ট পদ বলা হয়। এগুলো হলে সেক্ষেত্রে কি বিধেয়ক থাকে না। কেন থাকে না? কারণ একটু আগে আমি বিধেয়কের সংজ্ঞায় বলে আসছি যে বিধেয়কে কি হইতে লাগে, বিধেয়কে অবশ্যই শ্রেণীবাচক বা জাতিবাচক হতে লাগবে। শ্রেণীবাচক বা জাতিবাচক না হলে কোনোভাবেই সেখানে কি বিধেয়ক থাকবে না। তার মানে এই যে বিশিষ্ট পদ বলছে সক্রেটিস, প্লেটো, এগুলো কি, এগুলো তো নাম, এগুলো কোনোভাবে বিধেয়ক হতে পারে না। এগুলো কি হইতো, এখানে যদি তোমার এদের না হয় কি হইতো, এদের কি মানুষ হইতো, তাহলে কি, তাহলে সেটার বিধেয়ক থাকতো। কারণ কি, এটা একটা শ্রেণী বা জাতিকে নির্দেশ করে, যেহেতু শ্রেণী বা জাতিকে নির্দেশ করতেছে না, সে কারণে কি এখানে কোনো কি বিধেয়ক থাকে না। তো এটা একটা গেল। ওকে, আস্তে আস্তে করে আমাদের জিনিসগুলো ক্লিয়ার হবে। এরপর বলছে কি, বলছে যে বিধেয় আর বিধেয়ক নিয়ে আলোচনা। তো বলছে যে কোন যুক্তিবাক্যে উদ্দেশ্য পদ সম্পর্কে যা কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকে বিধেয় বলে। তার মানে কি, উদ্দেশ্য পদ সম্পর্কে যা কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকে কি বলে, বিধেয় বলে। কি বলে, বিধেয় বলে। অর্থাৎ কি, অর্থাৎ এখানে দেখো আমরা স্বাভাবিকভাবে এমনি নরমালি জানলাম যে একটা কি, একটা দেখবো আমরা আগে সংযোজকের দিকে চোখ দিব, যে সংযোজকের আগের অংশটাকে কি বলা হয়, আগের অংশটাকে বলা হয় উদ্দেশ্য পদ, আর সংযোজকের পরের অংশটাকে কি বলা হয়, পরের অংশটাকে বলা হয় বিধেয় পদ। তো এখন আমরা কি বিধেয়ক, এখানে আবার একটা সংজ্ঞায় আছে যে বলছে যে যে যুক্তিবাক্যে উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকে বিধেয় বলে। এখন দেখো, এখন এইখানে যে মানুষ পদটা আছে, এই মানুষ পদটা সম্পর্কে কিন্তু কি, মানুষ পদটা সম্পর্কে কিন্তু কি স্বীকার করা হয়েছে যে কি, মানুষ হলেই সেই কি জীবের অন্তর্ভুক্ত হবে। কার অন্তর্ভুক্ত হবে, জীবের অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ এখানে কি স্বীকার করা হয়েছে যে কোন যুক্তিবাক্যে উদ্দেশ্যবোধ সম্পর্কে যা কিছু স্বীকার করা হয়, এখানে দেখো উদ্দেশ্যবোধ সম্পর্কে কিন্তু স্বীকার করা হয়েছে। কি স্বীকার করা হয়েছে, যে কেউ যদি মানুষ হয় তাহলে সে কি হবে, সে হচ্ছে কি জীবের অন্তর্ভুক্ত হবে, সে কি হবে, জীব হবে। তো এটাই স্বীকার বা অস্বীকার করা হয়, অস্বীকারও করতে পারে, তাকে হচ্ছে কি বলে, বিধেয় বলে। আর শ্রেণী বা জাতিবাচক বিধেয় পদ বিশিষ্ট কোন সদর্থক যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয়ের মধ্যে যে সম্পর্ক তাকেই বিধেয়ক বলে। তার মানে এখানে দেখো, এখানে মানুষ আর জীবের মধ্যে কি উদ্দেশ্য আর বিধেয়ের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করা হয়েছে। আর অবশ্যই এরা কি, এরা হচ্ছে শ্রেণী বা জাতিবাচক পদ, এটাকে বলা হচ্ছে বিধেয়ক। তো বিধেয় আর বিধেয়ক জিনিসটা আসলে এক না। ধরো এখানে কি, এখানে দেখলে অনেকে মনে করে যে বিধেয় আর বিধেয়ক একই, কিন্তু বিধেয় আর বিধেয়ক এক না, এদের মধ্যে পার্থক্য আছে। তো আমরা এবার একটু ডিটেলসে পার্থক্যগুলো দেখবো যে আসলে এদের মধ্যে কেন এদেরকে এক না বলা হচ্ছে। এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, এটা হচ্ছে খ নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, গতেও আসতে পারে, বাট খ এর জন্য গুরুত্বপূর্ণ বেশি আর কি। বলছে কি, প্রথমটা কি বলছে দেখো, প্রথমটা বলছে যে বিধেয় হচ্ছে একটা পদের নাম। হ্যাঁ, পদের নাম। অলওয়েজ মাথায় রাখবা, একটা যুক্তিবাক্যের অলওয়েজ দুইটা পদ থাকে, একটা হচ্ছে উদ্দেশ্য পদ, উদ্দেশ্য পদ, আর একটা হচ্ছে বিধেয় পদ। কয়টা পদ থাকে, দুইটা পদ থাকে, একটা উদ্দেশ্য পদ, একটা হচ্ছে কি বিধেয়। তার মানে বিধেয় হচ্ছে একটা পদের নাম। আর এই যে বিধেয়ক আছে, বিধেয়ক কি, বিধেয়ক হচ্ছে একটা সম্পর্কের নাম। কার সাথে কার সম্পর্ক, এই সম্পর্কটা হচ্ছে উদ্দেশ্যের সাথে কার সম্পর্ক, উদ্দেশ্যের সাথে বিধেয়ের সম্পর্ক, এটা হচ্ছে কি একটা সম্পর্কের নাম গেল। এরপর কি বলছে দেখো, এরপর বলছে যে কোন যুক্তিবাক্যের বিধেয় হচ্ছে কি মূর্ত থাকে, আর কি অন্যদিকে হচ্ছে কি বিধেয় কি থাকে, বিমূর্ত থাকে। এখন মূর্ত বিমূর্ত জিনিসটা আসলে কি, মূর্ত মানে কি জানো, মূর্ত মানে হচ্ছে প্রকাশিত, অর্থাৎ কি তুমি যেটা নিজের চোখে দেখতে পাবা। আর বিমূর্ত মানে কি, বিমূর্ত মানে হচ্ছে অপ্রকাশিত, যেটা তুমি নিজের চোখে দেখতে পাবা না। কেমন দেখো, কেমন আমি যখন বলি যে কি সকল মানুষ হয় জীব, ধর আমি একটা যুক্তি বাক্য বললাম, তাই না। এখন এইখানে হচ্ছে কি, এখানে আমরা কি জানি, এখানে জানি যে আমরা মানুষ হচ্ছে আমার উদ্দেশ্য পদ, আর জীব কি, জীব হচ্ছে আমার বিধেয় পদ। তো কি বলছে, বলছে যে কোন যুক্তিবাক্যে বিধেয় মূর্ত থাকে, মানে প্রকাশিত থাকে, মানে আমি দেখা পাই। দেখো এখানে কিন্তু সরাসরি আমি দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে কি বিধেয় পদ, জীব পদটা, কিন্তু বলছে যে বিধেয়ক বিমূর্ত থাকে, মানে অপ্রকাশিত থাকে। এখন এইখানে কি আমি কোনোভাবে কি বিধেয়কটা দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। এখানে আমার উদ্দেশ্যের সাথে বিধেয়ের যে সম্পর্ক, এই সম্পর্কটাকে বলা হয় মূলত বিধেয়ক। কিন্তু এখানে কি স্পষ্ট করে কি আমি কি দেখতে পাচ্ছি যে এই জিনিসটাকে কি আমি বলতে পারবো বিধেয়ক? আমি কি এখানে মানুষকে বিধেয়ক বলতে পারবো? আমি কি এখানে জীবকে বিধেয়ক বলতে পারবো? বলতে পারবো না। এদের মধ্যে সম্পর্কটাকে আমি বিধেয়ক বলতে পারবো। তার মানে কি আমি কিন্তু, এটা কিন্তু অপ্রকাশিত অবস্থায় আছে। বিধেয়ক জিনিসটা একটা যুক্তিবাক্যে কি থাকে, অপ্রকাশিত অবস্থা থেকে, অর্থাৎ বিমূর্ত অবস্থা থেকে। এটাই হচ্ছে এদের মধ্যে একটা পার্থক্য। এরপরে কি বলছে, এরপরে দেখো বলছে যে সদর্থক ও নৈর্থক উভয় ধরনের যুক্তি বাক্যে বিধেয় থাকে। হ্যাঁ, যে কোনো বাক্যে বিধেয় থাকতে পারে। যেমন কি এই যে বললাম সকল মানুষ হয় জীব, এখানে জীব কি বিধেয় পদ। আবার যদি বলি যে কোনো মানুষ
কোনো মানুষ নয় অমর বললাম। তো এখানে নয় আছে, নয় মানে কি নৈঅর্থক, তার মানে এখানে কি অমরটা হচ্ছে কি পদ, অমরটা হচ্ছে আমার বিধেয় পদ। কেন? কারণ আমি বলছি যে এই যে সংযোজক আগে আমরা বের করব হয় নয়, এর আগের অংশটাকে বলা হবে উদ্দেশ্য, এর পরের অংশটাকে বলা হয় কি বিধেয় বলা হয়। ওকে, তার মানে এটা। কিন্তু বিধেয়ক শুধু কোন বাক্যে থাকে? বিধেয়ক শুধু থাকে সদর্থক যুক্তি বাক্যে, বিধেয়ক কিন্তু নৈঅর্থক যুক্তি বাক্যে থাকে না। কেন? কারণ নৈঅর্থক যুক্তি বাক্যে যদি বিধেয়ক থাকে না, এই কারণে যে সেখানে কি উদ্দেশ্যের সাথে বিধেয়ের কোনো সম্পর্ক স্থাপিত হয় না। এটা একটা পার্থক্য, আমাদের অলরেডি 3টা পার্থক্য হইল। এরপরে আমরা দেখো কি বলছে, বলছে যে কোন বিশিষ্ট পদকে যুক্তিবাক্যের বিধেয় হিসেবে অবস্থান দেওয়া পারে। বিশিষ্ট পদ কি? এই যে সক্রেটিস, প্লেটো যেগুলোর কথা বললাম, এগুলো হচ্ছে বিশিষ্ট পদ, এগুলো বিধেয় হচ্ছে কি হতে পারে, অবস্থান দেওয়া যেতে পারে। কিন্তু কোন যুক্তিবাক্যের বিধেয় পদ যদি বিশিষ্ট পদ হয়, তাহলে সে যুক্তিবাক্যের বিধেয়ক থাকে না। আমরা একটু আগে দেখলাম কেন থাকে না, কারণ বিধেয়ক হতে গেলে অবশ্যই তাকে কি, তাকে শ্রেণী বা জাতি হতে লাগবে। কি? শ্রেণী বা জাতি হতে লাগবে। তাকে কি হতে লাগবে? তাকে শ্রেণী বা জাতি হতে লাগবে, তাহলেই তার হচ্ছে কি বিধেয়ক থাকবে। ওকে, গেল। এরপরেরটা কি দেখো, এরপর বলছে যে বিধেয়ের কোনো সুনির্দিষ্ট শ্রেণীবিভাগ নেই। হ্যাঁ, বিধেয়ের কোনো সুনির্দিষ্ট শ্রেণীবিভাগ নেই, তবে বিধেয়কের শ্রেণীবিভাগ আছে। বিধেয়ক হচ্ছে 5 প্রকার, এটা আমরা পড়বো সামনে গিয়ে। সেটা কি কি? একটা জাতি, একটা উপজাতি, একটা হচ্ছে লক্ষণ, একটা হচ্ছে উপলক্ষণ, আর একটা হচ্ছে কি অবান্তর লক্ষণ। এটা এরপর বলছে যে দেখো বিধেয়ক ছাড়া বিধেয় থাকতে পারে। যেমন কিভাবে থাকতে পারে দেখো, যেমন আমি যদি বলি কোনো মানুষ নয় অমর। ওকে, এখন স্বাভাবিকভাবে এখানে অমর কথাটা কি বলতো? অমর কথাটা হচ্ছে আমার বিধেয়, ঠিক আছে। ওকে, কিন্তু তোমরা বলো এখানে কি কোনো কি বিধেয়ক আছে? না, এখানে বিধেয়ক নাই। কেন? কারণ বাক্যটা হচ্ছে কি, বাক্যটা হচ্ছে আমার নৈঅর্থক, আর নৈঅর্থক যুক্তিবাক্যে কি থাকে না, নৈঅর্থক যুক্তিবাক্যে আমার কোনোভাবে কি থাকে না, আমার বিধেয়ক থাকে না। কিন্তু দেখো এখানে কিন্তু বিধেয় আছে। ওকে, তার মানে বিধেয়ক ছাড়া, অর্থাৎ এই বাক্যটাতে কিন্তু বিধেয়ক নাই, বিধেয়ক ছাড়া কিন্তু বিধেয় থাকতে পারে। গেল। তবে বিধেয় ছাড়া বিধেয়ক থাকতে পারে না। কেন পারে না? কারণ আমরা বিধেয়কের সংজ্ঞায়িত বলছি, এখানে উদ্দেশ্যের সাথে কি বিধেয়ের কি থাকবে, সম্পর্ক থাকতে লাগবে। যদি সম্পর্ক না থাকে উদ্দেশ্যের সাথে বিধেয়ের, তাহলে তো তার বিধেয়ক থাকবে না। তার মানে অবশ্যই বিধেয়ক হতে গেলে কি থাকতে লাগবে? বিধেয়ক অবশ্যই থাকতে লাগবে। বিধেয়ক হতে গেলে বিধেয় অবশ্যই থাকতে লাগবে। ওকে, এরপর বিধেয় যে আছে এটা যুক্তিবিদ্যা, ব্যাকরণ, এদের হচ্ছে আলোচ্য বিষয়, আর বিধেয়ক শুধু হচ্ছে কি যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়। তার মানে বিধেয় আমার কি যুক্তিবিদ্যাতেও আলোচনা করা হয়, ব্যাকরণ ও বাংলা ব্যাকরণও কিন্তু বিধেয় নিয়ে আলোচনা আছে, কিন্তু বিধেয়ক যে কথাটা আছে এ শুধু হচ্ছে যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়। তো এইসব কারণে আমরা মূলত হচ্ছে কি বিধেয় আর বিধেয়ক যে এক নয়, এটা আমরা দেখি। ওকে, এরপরে বিধেয়কের প্রকারভেদ দেখি নেই, চলো। বলছে যে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল যুক্তিবিদ্যায় সর্বপ্রথম বিধেয়কের ধারণাটি অন্তর্ভুক্ত করে। তার মানে বিধেয়কের ধারণাটি সর্বপ্রথম অন্তর্ভুক্ত করছে কে? যুক্তিবিদ্যায় কে করছে? অ্যারিস্টটল করছে। ওকে, তার মতে বিধেয়ক হচ্ছে কি, বিধেয়ক আমার 4 প্রকার। কি কি? একটা হচ্ছে সংজ্ঞা, একটা হচ্ছে জাতি, একটা হচ্ছে উপলক্ষণ, আরেকটা হচ্ছে অবান্তর লক্ষণ। ওকে, অন্যদিকে খ্রিস্টীয় 3য় শতকে গ্রিক দার্শনিক ও যুক্তিবিদ পরফিরি 5 প্রকার বিধেয়কের কথা বলেন, যথা জাতি, উপজাতি, বিভেদক লক্ষণ, উপলক্ষণ, আরেকটা হচ্ছে কি অবান্তর লক্ষণ। ওকে, এখন আমরা তাহলে পরীক্ষায় কি উত্তর করব? অ্যারিস্টটল বলছে 4 প্রকার বিধেয়ক আছে, তারপর হচ্ছে আবার পরফিরি বলল 5 প্রকার বিধেয়ক আছে, তার মানে পরীক্ষায় আমি কি উত্তর করব? পরীক্ষায় যদি এমন ভাবে বলে যে অ্যারিস্টটলের মতে বিধেয়ক কত প্রকার, তখন উত্তর হবে 4 প্রকার। আবার যদি বলে পরফিরির মতে বিধেয়ক কত প্রকার, তখন উত্তর হবে 5 প্রকার। আবার যদি শুধু প্রশ্নে জিজ্ঞেস করে যে বিধেয়ক কত প্রকার, তখন তো আমরা কনফিউশনে পড়ে যাব, 4 প্রকার হবে না 5 প্রকার হবে। অলওয়েজ মাথায় রাখবা আমরা যে বিধেয়কটা পড়তেছি এটা মূলত আমরা হচ্ছে এই যে পরফিরি যে আছে, এই ভদ্রলোক পরফিরি শ্রেণী বিভাগটা পড়বো অলওয়েজ। তার মানে পরীক্ষায় যদি প্রশ্ন আসে বিধেয়ক কত প্রকার, আমরা চোখ বন্ধ করে উত্তর দিব কত প্রকার? 5 প্রকার উত্তর দিব। ওকে, তাহলে আমাদের এটা গেল। এবার চলো আমরা এগুলো নিয়ে ডিটেইলসে হচ্ছে কি আলোচনা করব। ওকে, এবার আমরা হচ্ছে আলোচনা করব জাতি নিয়ে। কি নিয়ে? জাতি নিয়ে। ওকে, তো এত বড় সংখ্যা কত কয় হবে? 2.5 লাইন দেখে ভয় পাওয়ার আসলে কিছু নয়। আমি বারবারই বলছি আমরা সংখ্যাগুলোর যে জিনিসগুলো পড়লে আমাদের কাছে সংখ্যাগুলো সহজ হয়ে যাবে। দেখো বলছে যে যদি কোনো সদর্থক যুক্তিবাক্যে
সদর্থক যুক্তি বাক্যে দুটি শ্রেণীবাচক পদের মধ্যে এমন সম্পর্ক থাকে যে একটির ব্যক্তার্থ অন্যটির ব্যক্তার্থ থেকে বেশি এবং বেশি ব্যক্তার্থযুক্ত পদটি কম ব্যক্তার্থযুক্ত পদটিকে অন্তর্ভুক্ত করে, তাহলে ওই বেশি ব্যক্তার্থযুক্ত পদটিকে কম ব্যক্তার্থযুক্ত পদের জাতি বলে। তো এখানে একটা জিনিস বারবারই ঘুরে আসছে, সেটা কি? সেটা হচ্ছে ব্যক্তার্থ। এখন ব্যক্তার্থ জিনিসটা আসলে কি? ব্যক্তার্থ জিনিসটা আমরা হচ্ছে একটু আপাতত একটু শর্টকাটে জেনে রাখি, আমরা যখন তৃতীয় অধ্যায়টা পড়বো তখন আবার এই ব্যক্তার্থ জিনিসটাকে এটা ডিটেলসে হচ্ছে মানে জানতে পারবো। তো ব্যক্তার্থ মূলত হচ্ছে কি একটা পদের, কিসের? একটা পদের সংখ্যা বা পরিমাণকে বোঝায়, সংখ্যা বা পরিমাণকে বোঝায়। আচ্ছা, কেমন হইল? ধরো আমাদেরকে কি বলা হয়? আমাদেরকে ধরো মানুষ বলা হয়। তো মানুষ যদি বলা হলো, ধরো আমরা হচ্ছে কি মানুষ, তো এটা একটা হচ্ছে কি পদ। তো এই যে মানুষ যে একটা পদ, এই পদের ধরো তোমার ব্যক্তার্থ বের করতে বলছে। তো মানুষ যদি বলে, তাহলে ধরো এখন মানুষ বলতে গেলে তো তোমার যখনই বলবে যে মানুষের ব্যক্তার্থ কি, তার মানে কিন্তু দুনিয়ায় এই পৃথিবীতে যতগুলো মানুষ আছে সবগুলো মানুষকেই কিন্তু বোঝাবে। এই দুনিয়ায় যতগুলো মানুষের কি সংখ্যা বা পরিমাণ আছে সবগুলোকেই তো বুঝাবে, তাই না? সেটাই হচ্ছে তোমার হচ্ছে ব্যক্তার্থ হবে। তার মানে ধরলাম মানুষ ইকুয়াল টু এই দুনিয়ায় ধরো মানুষ আছে কত? 700 কোটি। কত আছে? 700 কোটি ধরলাম আমি। তো এই যে 700 কোটি অর্থাৎ মানুষের যে এই যে সংখ্যা বা পরিমাণটা, মানে সবটা সমস্তটাকে, অর্থাৎ কি? অর্থাৎ এখানে তোমার কি এই যে 700 কোটির মধ্যে তোমার অতীতকালের মানুষও আছে, তোমার কি বর্তমান কালের মানুষও আছে, তোমার কি ভবিষ্যৎকালের মানুষও আছে। তার মানে কি? তার মানে যখন কোনো একটা পদের কি ব্যক্তার্থ বের করতে বলবে, তখন কিন্তু অতীত বর্তমান ভবিষ্যৎ সবগুলাই মিলিতভাবে যতগুলো হচ্ছে তোমার হবে সেইটাকে বুঝাবে স্বাভাবিকভাবে। মানে কি ওর পুরো হচ্ছে কি সংখ্যাটাকেই বা পরিমাণটাকেই বোঝাবে। তো তার মানে মানুষ বলতে কি মানুষের ব্যক্তার্থ, তাহলে কি জানলাম আমরা? মানুষের ব্যক্তার্থ জানলাম। মানুষের ব্যক্তার্থ হচ্ছে কি 700 কোটি, যে পৃথিবীতে মোট মানুষের সংখ্যা বা পরিমাণটা হচ্ছে 700 কোটি। তার মানে এই যে আমি 700 কোটি বলছি, 700 কিন্তু আমি এখানে কিন্তু কি সব বা সকল মানুষকেই বুঝাইছি না? তো এই যে ব্যক্তার্থ বলতে বুঝায় মূলত এই যে ধরো পুরোটাকেই বুঝাবে। যে যদি তোমাকে কখনো বলে যে মানুষের ব্যক্তার্থ কি, তাহলে তোমরা কি করবা? তাহলে যেই পদের ব্যক্তার্থ বের করতে বলবে তার আগে একটা সব বা সকল যুক্ত করে দিবা। কি করবা? সব বা সকল যুক্ত করে দিলেই তোমার কি, তোমার সেটাই হচ্ছে কি ব্যক্তার্থ হবে। কারণ কি? কারণ এই সব বা সকল দ্বারা হচ্ছে দুনিয়ার যত সংখ্যক মানুষ আছে পুরোটাকেই বোঝায়। এটাই হচ্ছে কি? এটাই হচ্ছে তোমার মানুষের কি ব্যক্তার্থ, কোন একটা পদের ব্যক্তার্থ। তো এখানে কি বলছে? এখানে বলছে যে আমার একটা সদর্থক যুক্তিবাক্য। এখন সদর্থক যুক্তিবাক্য কেন? কারণ আমরা এখানে কার প্রকারভেদ পড়তেছি? আমরা বিধেয়কের প্রকারভেদ পড়তেছি। তার মানে বিধেয়কের যে প্রকারভেদ গুলো আছে এগুলো কি? এগুলো অবশ্যই কি আমরা যারই তোমার হচ্ছে বিধেয়ক বের করি না কেন, সবগুলোরই কি, সবগুলোরই হচ্ছে তোমার কি বের করতে লাগবে? সবগুলোই তোমার কিন্তু সদর্থক যুক্তিবাক্যের হবে। কারণ বিধেয়কের সংজ্ঞাই বলা হয়েছে যে সদর্থক যুক্তিবাক্যে শুধু বিধেয়ক থাকে, নিরর্থক যুক্তিবাক্যের বিধেয়ক থাকে না। এই কারণে কি? এই কারণে এটা কি হবে? সদর্থক যুক্তিবাক্য অলওয়েজ হবে। আর সব সময় কিন্তু দেখবা যে কি বলছে, বলছে যে কি বিধেয় পদ বিশিষ্ট, অর্থাৎ আমরা যে বিধেয়কটা খুঁজে বের করব, এই বিধেয়কটা অলওয়েজ খুঁজে বের করব আমরা কোথায়? বিধেয় পদে। কোথায়? বিধেয় পদে অলওয়েজ আমরা এটা খুঁজে বের করব। কারণ কি? বিধেয় পদ বিশিষ্ট কোন সদর্থক যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয়ের মধ্যে যে সম্পর্ক তাকে বিধেয়ক বলে। তার মানে আমরা অলওয়েজ কি, অলওয়েজ আমরা জানি যে হয় হচ্ছে সংযোজক, এর পরে থাকে হচ্ছে বিধেয়। আমরা মূলত এইখানে গিয়ে কি, এইখানে গিয়ে তোমার সম্পর্কটা খুঁজবো বা বিধেয়কটা খুঁজবো এই জায়গাটাতে গিয়ে। ওকে, ঠিক আছে। দুটি শ্রেণীবাচক পদের, কয়টা বলছে? দুইটা শ্রেণীবাচক পদ থাকবে। এইখানে দেখো এই যে মানুষ হচ্ছে একটা শ্রেণী, জীব হচ্ছে একটা শ্রেণী। তো কি দুইটা শ্রেণীবাচক পদ, আর এটা কি একটা সদর্থক যুক্তিবাক্য। বলছে যে এমন সম্পর্ক থাকে যে এদের একটির ব্যক্তার্থ অন্যটির ব্যক্তার্থ থেকে বেশি। তাহলে একটার ব্যক্তার্থ অন্যটির ব্যক্তার্থ থেকে বেশি মানে কি? মানে হচ্ছে এখানে দুইটা শ্রেণীবাচক পদ থাকবে, এই দুইটা শ্রেণীবাচকের মধ্যে একটা পদের সংখ্যা বা পরিমাণটা বেশি হবে আর আরেকটা পদের সংখ্যা বা পরিমাণটা কি হবে? কম হবে। ওকে, এটাই মূলত বুঝেছে। কিভাবে? দেখো এইখানে, দেখো এখানে আছে আমার মানুষ আছে আর আছে জীব আছে। এখন আমরা কিভাবে বুঝবো কার সংখ্যা বা পরিমাণটা বেশি, কার সংখ্যা বা পরিমাণটা কম? এখন দেখো, এখন তোমরা আমাকে বলো, ধরো হচ্ছে কি জীব, জীবের সংখ্যা আমি ধরলাম কত? ধরো সাপোজ জাস্ট তোমাদের হচ্ছে কি বোঝানোর জন্য আমি জীবের সংখ্যা ধরলাম 500। কত ধরলাম? 500। ওকে,
যে পৃথিবীতে বা দুনিয়াতে হচ্ছে জীব আছে মূলত 500। এখন দেখো, এখন জীব বলতে মূলত কাদের জীব বলে বলতো? এই যে আমরা যে মানুষ, আমাদেরকে কি বলে? আমাদেরকে জীব বলে না, তার মানে মানুষকে কি বলে? মানুষকে হচ্ছে কি বলে? জীব বলে। ওকে, মানুষকে বললে এরপরে কি দেখো, এরপরে এই যে আমরা যে দেখি গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, কবুতর যা আছে এগুলো কি বলতো? এগুলোও কিন্তু কি, এগুলো জীবের অন্তর্ভুক্ত। তার মানে মানুষ, তারপর কি, তারপর হচ্ছে গরু, তারপর কি, তারপর হচ্ছে কি ছাগল, তারপর কি, তারপর হচ্ছে ভেড়া, মুরগি, এগুলো কি, এগুলো তোমার জীব না? ওকে, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে তোমার জীব। তো এখন দেখো, এখন স্বাভাবিকভাবে এই মোট ধরো জীব আছে, জীবের সংখ্যা বা পরিমাণ কত? জীবের সংখ্যা বা পরিমাণ হচ্ছে 500 আমি বললাম, তাই না? তার মানে এই যে গরু, ছাগল, হাঁস, মুরগি যা আছে এদের কত হবে? এদেরও তো 500 হবে, কারণ এদের সবগুলোরই সমষ্টি মিলেই তো জীব, তাই না? তার মানে কি, এগুলো কত হবে? 500 হবে। তো এখানে দেখো, এখানে আমি মানুষের সংখ্যা ধরলাম আছে কত? 300। কত? 300। ওকে, তারপরে এই যে গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, কবুতর, শেয়াল যা যা আছে এদের সংখ্যা ধরলাম কত? এদের সংখ্যা ধরলাম হচ্ছে 200। তার মানে কত? 300 আর 200 যোগ করলে কত হয়? যোগ করলে হচ্ছে কিন্তু কত হয়? 500 হয়। তো এটার সমান হবে অবশ্যই, ঠিক আছে। তো এখন তাহলে আমি কিভাবে বুঝবো কোনটার ব্যক্তার্থ বেশি, কোনটার ব্যক্তার্থ কম? যখনই দেখবা যার সংখ্যাটা বেশি, কি, যার সংখ্যা বেশি তার ব্যক্তার্থ বেশি, যার সংখ্যা বা পরিমাণ কম তার ব্যক্তার্থ কম। তো আমার এখানে পদ আছে কি কি? আমার এখানে পদ আছে হচ্ছে মানুষ, আর একটা আছে কি? জীব। তো এখন জীবের সংখ্যা কত পাইছি? জীবের সংখ্যা পাইছি কত? 500। কত পাইছি? 500। তার মানে কত? 500। ওকে, আর মানুষের সংখ্যা দেখো কত? মানুষের সংখ্যা হচ্ছে আমার কত? 300। আর গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলো তো আর মানুষ না, এদের সংখ্যা 200। তার মানে মানুষের সংখ্যা কত? মানুষের সংখ্যা হচ্ছে 300। এখন এখানে আমরা দুইটা কনসেপ্ট একসাথে শিখবো, একটা হচ্ছে জাতি আর একটা হচ্ছে উপজাতি। আরেকটা কি? আরেকটা উপজাতি। তো কি জাতির ক্ষেত্রে কি? জাতির ক্ষেত্রে হচ্ছে বলবো যে যার কি, যার ব্যক্তার্থ, যার ব্যক্তার্থ বেশি, অর্থাৎ যার কি সংখ্যা বা পরিমাণ বেশি, যার কি, যার হচ্ছে সংখ্যা বা পরিমাণ বেশি, সেটা কি, সেটা হচ্ছে তোমার জাতি। আর উপজাতি হচ্ছে যার কি, যার কি, যার হচ্ছে ব্যক্তার্থ অর্থাৎ সংখ্যা বা পরিমাণ কম, যার সংখ্যা বা পরিমাণ কম অর্থাৎ কি, যার ব্যক্তার্থ কম, সেটা হচ্ছে উপজাতি। এখন দেখো, এখন আমি কি বলছি, আমরা বিধেয়কটা খুঁজবো কোথায়? আমরা অলওয়েজ বিধেয়কটা খুঁজবো হচ্ছে এই যে বিধেয় পদ আছে এইখানে গিয়ে খুঁজবো। তো এখন দেখো, এখন এখানে বলছে যে সকল মানুষ হয় জীব। এখানে এখন তোমরা আমাকে বলো তো, এখানে জীবটা কি জাতি না উপজাতি? তাহলে ধরো পরীক্ষায় বের করতে বলছে যে এখানে জীবটা হচ্ছে কি জাতি না উপজাতি এটা। তো এখন আমি হচ্ছে কি ফার্স্টে হচ্ছে কি বাক্যটা দেখবো, যুক্তি বাক্যটা দেখলাম, দেখার পরে আমি কার দিকে যাব? আমি বিধেয় পদের দিকে তাকাবো যে এখানে কি সংখ্যা বা পরিমাণটা কি বেশি নাকি কম। দেখো এখানে 300 বড় না 500 বড়? অবশ্যই 500 বড়। যেটা বড় অর্থাৎ কি যার সংখ্যা বা পরিমাণটা বেশি অর্থাৎ যার ব্যক্তার্থ বেশি, তার কি বলে? তাকে হচ্ছে বলে জাতি। তার মানে এখানে জীব হচ্ছে কি, জীব হচ্ছে জাতি। আর যদি মানুষের কথা বলতো তাহলে মানুষ কি, মানুষ হচ্ছে উপজাতি। কেন? কারণ তার ব্যক্তার্থ হচ্ছে কি কম, তার সংখ্যা বা পরিমাণটা হচ্ছে কি কম। এটা হচ্ছে তোমার কি জাতি। এখানে আমি এগুলো সুন্দর করে লিখে দিছি যাতে তোমাদের পরীক্ষায় উত্তর করতে কি সহজ হয়। এই কথাগুলো আমি মূলত যা বললাম ওইগুলো এখানে লেখা আছে যে এই যুক্তিবাক্যে জীবপত্তা বিদেহ এবং উদ্দেশ্যবোধ মানুষের সাথে সম্পর্কের দিক থেকে জাতি নামক বিদেহ, কারণ জীবপদটি মানুষের তুলনায় ব্যাপক ও বৃহত্তর অর্থাৎ ব্যক্তার্থের দিক থেকে মানুষ পদের চেয়ে জীবপদ বৃহৎ, এই জন্য জীবপদটিকে মানুষ পদের জাতি বলে। ওকে, জাতি। আর এই যে উপজাতি আছে, উপজাতিটা ওই সেম কথাই, সংজ্ঞাটা সেমই, জাস্ট কি, জাস্ট হচ্ছে তোমাকে ধরো এখানে এখানে কি বলবে, এখানে আমরা কিভাবে উপজাতি বলবো, কারণ আমি ফার্স্টে চলে যাবো কি, এই যে মানুষ হচ্ছে কি আমার বিধেয় পদ, আমি এখানে যাব। তো মানুষের সংখ্যা কত? মানুষের সংখ্যা 300। আর জীবের সংখ্যা কত? জীবের সংখ্যা হচ্ছে 500। তার মানে 500 বড় না 300 বড়? অবশ্যই 300 ছোট, 500 কি বড়। তো যেটা ছোট মানে যার ব্যক্তার্থ কম, ব্যক্তার্থ কম, সেটা কি, সেটাই উপজাতি না? তো এখানে কি, এখানে কি মানুষের কি ব্যক্তার্থ কম না? হ্যাঁ কম। তার মানে মানুষ হচ্ছে কি, মানুষ হচ্ছে এখানে উপজাতি। মানুষ কি, মানুষ হচ্ছে আমার এখানে উপজাতি।
এটাই হচ্ছে বলছে। এগুলো জিনিস অনেক সহজ, জাস্ট কমন সেন্স ইউজ করলে হয়। যে দেখো এই যুক্তিবাক্যে মানুষপত্তি বিধেয় এবং উদ্দেশ্যপদ জীবের সাথে সম্পর্কের দিক থেকে উপজাতি নামক বিধেয়, কারণ মানুষপত্তি জীবের তুলনায় ছোট ও ক্ষুদ্রতর, অর্থাৎ ব্যক্তর্থের দিক থেকে জীবপদের চেয়ে মানুষপদ ক্ষুদ্রতর, এজন্য মানুষপদটিকে জীবপদে উপজাতি বলে। কি বলে? উপজাতি বলে। ওকে, এরপরে চলো বিভেদক লক্ষণ। আরেকটা আমরা এখন জিনিস শিখবো, কি হচ্ছে বিভেদক লক্ষণ। বলছে যে গুণ বা গুণাবলী। ওকে, এখন আমাকে আরেকটা জিনিস জানতে লাগবে। আমি তো ব্যক্তার্থ জানলাম, এবার আমাকে জানতে লাগবে জাপ্তার্থ জিনিসটা আসলে কি। কি জাপ্তার্থ? ওকে, জাপ্তার্থ মানে হচ্ছে কি গুণের দিক। একটা পদের হচ্ছে কি গুণের দিককে বোঝায়। কেমন গুণের দিককে বোঝায়? দেখো, মূলত জাত্যার্থ বলতে হচ্ছে কি একটা পদে, যেমন আমরা হচ্ছে কি পদ, আমার একটা পদের হচ্ছে কি অপরিহার্য আবশ্যিক মৌলিক গুণকে বোঝায়। অপরিহার্য আবশ্যিক মৌলিক গুণকে বোঝায়। অর্থাৎ দেখো, এই দুনিয়াতে এক একজনের এক এক রকম নামকরণ আছে, তাই না? আমাদেরকে কি বলা হচ্ছে? মানুষ বলা হচ্ছে। আরেকটাকে হচ্ছে পাখি বলা হচ্ছে। আরেকটাকে হচ্ছে কি বলা হচ্ছে? আরেকটাকে হচ্ছে তোমার ধরো যে নামকরণ যে করা হয়েছে, তোমার ধরো বাঘ বলা হচ্ছে, শিয়াল বলা হচ্ছে, গরু বলা হচ্ছে, ছাগল বলা হচ্ছে। ঠিক কোন বৈশিষ্ট্যগুলো? অবশ্যই তার মধ্যে সেই গুণগুলো বা সেই বৈশিষ্ট্যগুলো উপস্থিত আছে বলেই তো তাকে হচ্ছে সেইটা নামে নামকরণ করা হয়েছে, তাই না? তা আমাদেরকে তো চাইলে গরু নামকরণ করতে পারতো, বা গরুকে হচ্ছে মানুষ নামকরণ করতে পারলো। আমাদেরকে কেন মানুষ নামকরণ করলো? অবশ্যই আমরা এখন ধরো স্বাভাবিকভাবে তুমি ধরো মানুষ চিনো না, তো মানুষ যে তুমি চিনো না, তোমাকে যে কাউকে যে তুমি ধরো জিজ্ঞেস করো যে ভাই আসলে মানুষ কি, আমি তো মানুষ চিনি না, তো তখন তাকে কি তার তো কিছু অবশ্যই বৈশিষ্ট্য থাকবে বা গুণ থাকবে যেগুলোর উপর ভিত্তি করে তুমি তাকে মানুষকে চিনোবা, তাই না? তো স্বাভাবিকভাবে আমাদেরকে যে মানুষ বলা হচ্ছে, অবশ্যই আমাদের মধ্যে কোনো না কোনো হচ্ছে কি কোন গুণগুলো আছে, সেই গুণগুলো থাকার কারণে আমাদেরকে মানুষ বলতেছে। যে আরেকজনকে হচ্ছে গরু বলতেছে, আরেকজনকে ছাগল বলতেছে, আরেকজনকে কবুতর বলতেছে। তো এটাই হচ্ছে মূলত হচ্ছে কি জাত্যার্থ, যে একটা পদের গুণের দিককে বোঝায়। ঠিক কোন কোন গুণগুলো থাকার কারণে তাকে ওই নামকরণটা করা হয়েছে, যে কোন গুণগুলো থাকলে তাকে আমরা হচ্ছে কি বলবো, এই নামে নামকরণ করব বা তাকে হচ্ছে কি মানুষ বলবো। তো স্বাভাবিকভাবে দেখো, এখন মানুষ হইতে গেলে কি, এখন মানুষের জাত্যার্থটা কি? তোমাকে বললো যে মানুষের জাত্যার্থ বের করতে লাগবে। তো স্বাভাবিকভাবে আমাদেরকে মানুষ নামকরণ করা হয়েছে কেন? দেখো, আমরা যারা মানুষ, আমাদের কি আছে? আমাদের কি ক্ষুধা লাগলে আমরা খাই না, পানি তৃষ্ণা পাইলে আমরা হচ্ছে পানি পান করি না, তারপর হচ্ছে কি আমরা হচ্ছে কি নিদ্রা মানে ঘুমাই না, অবশ্যই ঘুমাই। তারপর কি আমরা হচ্ছে কি মরণশীল, আমরা হচ্ছে কি যেহেতু আমরা জন্মগ্রহণ করছি তার মানে কি আমাদের মৃত্যু আছে। তো এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে থাকতে লাগবে, তাই না? এইগুলোকে বলা হয় জীববৃত্তি। তার মানে কাউকে যদি মানুষ হইতে লাগে, তার মধ্যে মাস্ট বি এই জীববৃত্তি গুণটা থাকতেই লাগবে। এই গুণটা না থাকলে তাকে আমরা মানুষ বলবো না। ওকে, এটা একটা গেল। এখন দেখো, এখন মানুষকে কিন্তু কি বলা হয় বলতো? মানুষের কিন্তু আরেকটা গুণ আছে। কি গুণ? মানুষকে সৃষ্টির সেরা জীব বলা হয়, আশরাফুল মাখলুকাত বলা হয়। কেন? কারণ কি মানুষের মধ্যে কি আছে? বিবেক আছে, বুদ্ধি আছে। এই বুদ্ধিভিত্তিক গুণটা থাকার কারণে কিন্তু মানুষকে কিন্তু অন্যান্য যে জীবগুলো আছে, অর্থাৎ কি গরু, ছাগল, হাঁস, মুরগি, এগুলো থেকে কিন্তু পৃথক করা যায়, মানে কি পার্থক্য করা যায়। যে এই গুণটা আছে বলেই কিন্তু কি মানুষকে শ্রেষ্ঠ জীব বলা হয়েছে, মানুষকে অন্যান্য প্রাণী থেকে আমরা পার্থক্য করতে পারি। তার মানে কি এদের মধ্যে কি থাকবে বলতো? এদের মধ্যে বুদ্ধিবৃত্তি থাকতে লাগবে। তার মানে স্বাভাবিকভাবে আমরা দেখতেছি যে মানুষ হতে গেলে দুইটা গুণ মাস্ট তার মধ্যে থাকতে লাগবে। কি কি? একটা হচ্ছে তার মধ্যে জীববৃত্তি থাকতে লাগবে, আর একটা হচ্ছে তার মধ্যে বুদ্ধিবৃত্তি থাকতে লাগবে। এই দুইটা যদি না থাকে তাহলে তাকে আমরা কি বলবো না, তাকে আমরা মানুষ বলতে পারি না। অলওয়েজ একটা জিনিস মাথায় রাখবা, ব্যতিক্রম নিয়ে কখনো মাথা ঘামাইতে যাবা না তোমরা। ব্যতিক্রম থাকেই, প্রত্যেকটা জিনিসেরই ব্যতিক্রম থাকেই। তো ব্যতিক্রম জিনিসটা আসলে সাইডে, তুমি সাধারণভাবে চিন্তা করো। সাধারণভাবে আসলে মানুষ যদি হইতো, যে ধরো যখন কি একটা মানুষ যখন জন্মগ্রহণ করে, স্বাভাবিকভাবে আমরা কি ধরে নিই যে তার হচ্ছে দুইটা চোখ থাকবে, তার হচ্ছে কি দুইটা হাত থাকবে, তার হচ্ছে কি দুইটা পা থাকবে, তার একটা মাথা থাকবে, তাই না? এগুলোই তো স্বাভাবিকভাবে। এখন ব্যতিক্রম, অলওয়েজ ব্যতিক্রম নিয়ে কখনো মাথা ঘামাইতে যাবা না। ব্যতিক্রমগুলো আলাদা রেখে তুমি সাধারণভাবে চিন্তা করো যে কাউকে যদি মানুষ হইতে লাগে তাহলে তার মধ্যে দুইটা গুণ হচ্ছে কি থাকতে লাগে। কি কি? একটা তার মধ্যে জীববৃত্তি থাকতে লাগে, অর্থাৎ তার কি থাকবে, তার ক্ষুধা লাগলে সে হচ্ছে কি খাবার খাবে, তার হচ্ছে কি তৃষ্ণা পেলে সে হচ্ছে পানি পান করবে, তার হচ্ছে কি বিশ্রামের প্রয়োজন হলে সে নিদ্রা মানে ঘুমাবে, এটা। আর আরেকটা হচ্ছে কি তার মধ্যে কি বুদ্ধি থাকতে লাগে, কারণ বুদ্ধি না থাকলে তাকে আমরা হচ্ছে কি মানুষ বলতে পারবো না। ওকে, এটা হচ্ছে কি জাত্যার্থ। মানুষের যদি জাত্যার্থ বলে, এটা হচ্ছে কি আমরা এভাবে জাত্যার্থ বের করব। তো অলওয়েজ মাথায় রাখবা,
গুণ মানে কি? গুণ মানে হচ্ছে তোমার জাত্যার্থ। গুণ মানে কি? গুণ মানে হচ্ছে জাত্যার্থ। গুণ মানে কাকে নির্দেশ করে? জাত্যার্থকে নির্দেশ করে। যে বলছে যে যে গুণ বা গুণাবলী কোন জাতির অন্তর্গত, একটা জাতি লাগবে আমার এখানে, তার অন্যান্য উপজাতি থেকে, অন্যান্য উপজাতি থাকবে, সেই উপজাতি থেকে কি একটি বিশেষ উপজাতিকে, একটা বিশেষ উপজাতিকে কি করতে পারবে? আলাদা করে সেই গুণ বা গুণাবলীকে বিভেদক লক্ষণ বলে। কি বলে? সেই গুণ বা গুণাবলীকে কি বলে? আমার বিভেদক লক্ষণ বলে। তার মানে এখানে আমার একটা জাতি লাগবে, একটা উপজাতি লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একটা জাতি নিই। আমরা ধরলাম কি? আমরা জীবকে কি ধরলাম? আমরা জীবকে হচ্ছে কি জাতি হিসেবে ধরলাম। ঠিক আছে, দেখলাম না যে জীবের ব্যক্তত্ব বেশি কার থেকে? মানুষের থেকে। এবার দেখো জীব বলতে কাদের বোঝায় বলো তো? জীব বলতে মানুষকে বোঝায়, তারপর তোমার কি গরুকে বোঝায়, ছাগলকে বোঝায়, মুরগিকে বোঝায়, তারপর কি হাঁসকে বোঝায়। এগুলোকে কি? এগুলোকেও তো কি বলে? আরো আছে, অনেক কিছু আছে আর কি এগুলো। তো এখন বলছে যে যে গুণ বা গুণাবলীটা কি বলছে? বলছে যে কোন জাতির অন্তর্গত অন্যান্য যে উপজাতিগুলো আছে, তো এখানে জাতি কোনটা? এখানে হচ্ছে আমার জীব হচ্ছে কি জাতি। এর হচ্ছে কি অন্যান্য উপজাতি কি কি? দেখো মানুষ হচ্ছে একটা উপজাতি, গরু একটা উপজাতি, ছাগল একটা উপজাতি, মুরগি একটা উপজাতি, হাঁস একটা উপজাতি। কেন? কারণ কি? কারণ এগুলো জীব জাতির অন্তর্ভুক্ত। কি? জীব জাতির অন্তর্ভুক্ত। উপজাতি থেকে একটা বিশেষ উপজাতিকে, অর্থাৎ এখানে দেখো কয়টা আছে? 5টা উপজাতি আছে না? এই 5টা উপজাতির মধ্যে যে কোনো একটা উপজাতিকে কি করবে? একটা উপজাতিকে আলাদা করবে। কি করবে? আলাদা করবে। ধরো আমরা এখানে মানুষকে আলাদা করব। তো আমি এটা একটু আরেকবার লিখি। এখন আমরা কাকে আলাদা করব? মানুষকে আলাদা করব। ধরো আমি কি, আমি এক পাশে মানুষকে রাখলাম, আর আরেক পাশে হচ্ছে গরু, ছাগল, হাঁস, মুরগি যা আছে এগুলোকে রাখলাম। ওকে, কারণ কি? আমি উপজাতিগুলোকে একটাকে পৃথক করব, আমি এই একটাকে পৃথক করব। ধরো এখন বলছে কি পৃথক করে? কি? গুণ বা গুণাবলী। গুণ বা গুণাবলী মানে ভাইয়া কি বলছে? গুণ বা গুণাবলী মানে ভাইয়া বলছে হচ্ছে কি জাত্যার্থ। কি বলছে? জাত্যার্থ। ওকে, তাহলে দেখো এখন মানুষের জাত্যার্থ কি বলতো? মানুষের জাত্যার্থ কয়টা পাইছি আমরা? 2টা পাইছি। কয়টা পাইছি? 2টা পাইছি। কি কি? একটা হচ্ছে তোমার জীববৃত্তি, আরেকটা কি বলতো? আরেকটা হচ্ছে বুদ্ধিবৃত্তি। ওকে, এখন তোমরা আমাকে একটা কথা বলো, এই যে গরু, ছাগল, হাঁস, মুরগি আছে, গরু, ছাগল, হাঁস, মুরগি, এদের জাত্যার্থটা তাহলে কি? এখন দেখো এই যে গরু, ছাগল, হাঁস, মুরগি আছে, এদের হচ্ছে কি যখন ক্ষুধা লাগে এরা হচ্ছে খাবার খায় না? অবশ্যই খাবার খায়। আবার যখন হচ্ছে কি তৃষ্ণা পায় তখন কিন্তু পানি পান করে। আবার কিন্তু এরা কিন্তু কি ঘুমায়ও, তাই না? আবার কি এরা মারাও যায়, মানে কি মরণশীলতা গুণটাও আছে এদের মধ্যে। তার মানে এদের মধ্যে কি আছে? এদের মধ্যে তোমার জীববৃত্তি গুণটা অবশ্যই আছে, তাই না? ওকে, এখন দেখো, এখন তোমরা আমাকে বলো এর মধ্যে কি বুদ্ধিবৃত্তি গুণটা আছে? গরু, ছাগল, হাঁস, মুরগির মধ্যে কি বিবেক বা বুদ্ধি আছে? না, কোনোভাবে গরু, ছাগল, হাঁস, মুরগির মধ্যে বিবেক বা কি নাই? বুদ্ধি নাই। তার মানে এর কিন্তু তোমার জাত্যার্থ কিন্তু কি হবে? শুধু জীববৃত্তি হবে, এর কিন্তু বুদ্ধিবৃত্তি নামক জাত্যার্থ নাই। এই বুদ্ধিবৃত্তি নামক জাত্যার্থটা কার আছে? এটা হচ্ছে কি মানুষের আছে। ওকে ঠিক আছে, তার মানে আমি বের করে ফেললাম। এখন কি বলছে? বলছে যে যেই গুণ বা গুণাবলীটা কোন জাতির অন্তর্গত অন্যান্য উপজাতি থেকে একটি উপজাতিকে কি করে? আলাদা করে, সেই গুণ বা গুণাবলীকে বিভেদক লক্ষণ বলে। তাহলে এখন এখানে কোন গুণটা আলাদা করছে আমরা একটু দেখি। এখানে কি আছে বলতো? এখানে 2টা গুণ আছে। কি কি আছে? একটা আছে জীববৃত্তি, একটা আছে বুদ্ধিবৃত্তি। আর এখানে কি আছে? এখানে কি আছে? এখানে জীববৃত্তি আছে শুধু। তার মানে কমন জায়গাটা দেখো তো, কমন জায়গা হচ্ছে এই যে জীববৃত্তি, জীববৃত্তি কমন জায়গা। কিন্তু আমাকে কমন জায়গা দেখাইতে বলে, আমাকে বলছে যে কোনটা পার্থক্য মানে করছে, আলাদা করছে। এই দেখো বুদ্ধিবৃত্তিটা এখানে আছে কিন্তু এখানে বুদ্ধিবৃত্তি নাই। তার মানে এই যে বুদ্ধিবৃত্তি আছে, এই বুদ্ধিবৃত্তিটা কিন্তু কি করলো? পার্থক্য করে ফেললো, আলাদা করে ফেললো। কাকে? এই যে মানুষ উপজাতিটা আছে, এই উপজাতিকে তার যে সমজাতি অন্যান্য যে উপজাতিগুলো আছে সেগুলো থেকে কি করে দিছে? সেগুলো থেকে হচ্ছে কি পৃথক করে ফেলছে। পার্থক্য আছে এখানে, কি আছে? পার্থক্য করে ফেলছে বা আলাদা করে ফেলছে। এই গুণ বা গুণাবলীটাকেই বলা হচ্ছে কি বুদ্ধিবৃত্তি। তার মানে যদি বলে যে মানুষ পদের
মানুষ পদের হচ্ছে কি বিভেদক লক্ষণ কি, তাহলে আমি কি বলবো মানুষ পদের বিভেদক লক্ষণ হচ্ছে বুদ্ধিবৃত্তি। কেন? কারণ কি এই যে মানুষের যে সমজাতীয় অন্যান্য যে উপজাতিগুলো আছে গরু ছাগল হাঁস মুরগি, এগুলোকে হচ্ছে এই বুদ্ধিবৃত্তিক গুণটাই হচ্ছে কি করে মানুষকে এই সব থেকে গরু ছাগল হাঁস মুরগি থেকে কি করে আলাদা করে। এটাই হচ্ছে তোমার কি বিভেদক লক্ষণ। যে দেখো এখানে আমি সুন্দর করে লিখে দিয়েছি সব, যে জীবকে জাতি হিসেবে গণনা করলে তার অন্তর্গত সমজাতীয় উপজাতিগুলো হবে মানুষ, গরু ছাগল, মুরগি ভেড়া ইত্যাদি। মানুষের জাত্যার্থ হচ্ছে জীববৃত্তি আর কি বুদ্ধিবৃত্তি, অন্যদিকে গরু ছাগল মুরগি ভেড়া ইত্যাদি জাত্যার্থ হলো জীববৃত্তি। এই বুদ্ধিবৃত্তি গুণের কারণে মানুষ তার সমজাতীয় অন্যান্য উপজাতি থেকে পৃথক, এজন্য বুদ্ধিবৃত্তি গুণকে মানুষ পদের কি বলে বিভেদক লক্ষণ বলে। এটাই হচ্ছে তোমার কি বিভেদক লক্ষণ। আশা করি এই জিনিসটা তোমাদের ক্লিয়ার। ওকে, এবার আমরা হচ্ছে উপলক্ষণ নিয়ে আলোচনা করব। তো চলো উপলক্ষণ জিনিসটা কি আসলে এটা একটু দেখি। বলছে যে গুণ, আমি বারবার বলতেছি যে গুণ মানেই কাকে বুঝবো আমরা, গুণ মানে আমরা হচ্ছে বুঝবো কাকে, জাত্যার্থকে। গুণ মানে কি, গুণ মানে হচ্ছে আমার জাত্যার্থ। গুণ মানে কি, গুণ মানে হচ্ছে আমার জাত্যার্থ। ওকে, বলছে যে গুণ কোনো একটা পদের জাত্যার্থের অংশ নয় কিন্তু জাত্যার্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে হচ্ছে উপলক্ষণ বলে। তো এই জিনিসগুলো আসলে আমরা যখন একটা উদাহরণ নিব, এই উদাহরণের মাধ্যমে বোঝানোটা অনেক সহজ হয়ে যায়। যেমন ধরো মানুষের কথাই বললাম, যে বলছে যে সকল মানুষ হয় চিন্তাশীল প্রাণী। কি চিন্তাশীল প্রাণী। এখন বলছে যে দেখো মানুষ যে আছে, মানুষের গুণ মানে কি, মানুষের জাত্যার্থ কি বলতো, মানুষের জাত্যার্থ হচ্ছে কি, একটা হচ্ছে তোমার জীববৃত্তি, আরেকটা হচ্ছে তোমার বুদ্ধিবৃত্তি, আরেকটা হচ্ছে তোমার বুদ্ধিবৃত্তি। ওকে, তো বলছে যে গুণটা কোনো একটি পদের জাত্যার্থের অংশ নয়। তার মানে দেখো এখানে মানুষ সম্পর্কে কি বলা হয়েছে, আমি অলওয়েজ বলছি আমরা বিধেয়কটা খুঁজবো কোথায়, আমরা অলওয়েজ বিধেয়কটা খুঁজবো হচ্ছে এই যে বিধেয় পদে, কোথায় বিধেয় পদে খুলবো। তো এখানে মানুষ সম্পর্কে কি বলা হয়েছে, মানুষ সম্পর্কে বলা হয়েছে যে সকল মানুষ হয় চিন্তাশীল প্রাণী বা সকল মানুষ হয় চিন্তাশীল। তো বলছে যে গুণটা আসলে কোনো একটা পদের জাত্যার্থের অংশ নয়, মানে এখানে যে মানুষের কি জাত্যার্থের কথা কি এখানে উল্লেখ করছে, এখানে কি উল্লেখ আছে যে মানুষ হয় জীববৃত্তি বা বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব, এমন কি কিছু বলছে, এমন কিন্তু কিছু বলেনি। এখানে অন্য কথা বলছে যে কি মানুষকে চিন্তাশীল প্রাণী বলছে। তার মানে কি, তার মানে এটা জাত্যার্থের অংশ নয়, কারণ এখানে না জীববৃত্তি উল্লেখ আছে না বুদ্ধিবৃত্তি উল্লেখ আছে। এটুক পর্যন্ত ঠিক আছে, কিন্তু বলছে যে জাত্যার্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়। কিন্তু জাত্যার্থ থেকে, অর্থাৎ এখানে মানুষের জাত্যার্থ কি জীববৃত্তি বা বুদ্ধিবৃত্তি, এই যে কোনো একটা থেকে এখানে যে কথাটা আছে এই কথাটা হচ্ছে কি নিঃসৃত হবে, এইটা বুঝাইছে এখানে। তো তোমরা আমাকে বলো চিন্তা যে করতে পারি আমরা, আসলে কোন গুণটা থাকার কারণে আমরা চিন্তা করতে পারি বলতো? অবশ্যই আমাদের মধ্যে বিবেক আছে বা বুদ্ধি আছে বলেই কিন্তু আমরা কি করতে পারি, আমরা হচ্ছে চিন্তা করতে পারি, তাই না? আমাদের যদি বুদ্ধি বা বিবেক না থাকতো তাহলে কি আমরা চিন্তা করতে পারতাম না? কোনোভাবেই আমরা কি করতে পারতাম না, চিন্তা করতে পারতাম না। তার মানে এইখানে হচ্ছে এটা এমন একটা গুণের কথা বলবে যেটা আসলে জাত্যার্থের অংশ হবে না। যেমন দেখো মানুষের ক্ষেত্রে বলছে যে চিন্তাশীল প্রাণী, তো এখানে কিন্তু জীববৃত্তি বুদ্ধিবৃত্তি অর্থাৎ মানুষের জাত্যার্থ উল্লেখ নেই, বাট তার কিন্তু জাত্যার্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত, অর্থাৎ কি জীববৃত্তি বা বুদ্ধিবৃত্তি যে কোনো একটা থেকে নিঃসৃত হয়। তো আমরা দেখলাম যে আমরা চিন্তা করতে পারি, আমাদের চিন্তা করার ক্ষমতা আছে, কি আমাদের এই বুদ্ধিবৃত্তি নামক গুণটা আছে বলেই কিন্তু আমরা কি করতে পারি, চিন্তা করতে পারি। তো এইটাকেই বলা হয়, এখানে যে চিন্তাশীল কথাটা বলছে এটাকেই বলা হয় হচ্ছে কি উপলক্ষণ। দেখো আমি এখানে সুন্দর করে এখানে বলে দিচ্ছি যে দেখো এই চিন্তাশীলতা গুণটি হলো মানুষ পদের উপলক্ষণ, মানুষ পদের জাত্যার্থ হলো জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি। এই চিন্তাশীলতা গুণটি মানুষের জাত্যার্থের অংশ না, কিন্তু জাত্যার্থ বুদ্ধিবৃত্তি গুণটি থেকে অনিবার্যভাবে কি হয়, নিঃসৃত হয়। এজন্য চিন্তাশীলতা গুণটিকে মানুষ পদের কি বলে, মানুষ পদের উপলক্ষণ বলা হয়। কাকে? চিন্তাশীলতা গুণটাকে। ওকে, কি বলা হয়, মানুষ পদের উপলক্ষণ বলা হয়। আশা করি এই জিনিসটা ক্লিয়ার। তো এখন দেখো, এখন এই যে উপলক্ষণটা আছে এই উপলক্ষণ হচ্ছে আবার দুই প্রকার। কি কি? একটা হচ্ছে জাতিগত উপলক্ষণ, আরেকটা হচ্ছে উপজাতিগত উপলক্ষণ। তো চলো আমরা একটু দেখি কোনটাকে জাতিগত বলতেছে কোনটাকে উপজাতিগত বলতেছে। তো এখন দেখো কি বলছে যে উপলক্ষণ কোন পদের আসন্নতম জাতিসূচক জাত্যার্থের অংশ থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় তাকে হচ্ছে কি বলে, জাতিগত উপলক্ষণ বলে। তো কি বলছে দেখো, এখন তোমাকে একটা জিনিস জানতে লাগবে, আসন্নতম জাতি কি? কি আসন্নতম
জাতি জিনিসটা আসলে কি, এটা আবার আমরা একটু সামনে গেলেই পাবো। তো আমি তাও একটু তোমাদের দেখাই দিচ্ছি যে আসন্নতম জাতিটা আসলে কি। তো স্বাভাবিকভাবে কি আমরা যখন ধরো জাতি উপজাতিতে ভাগ করব কেমন ভাবে দেখো, তো ফার্স্টে হচ্ছে আমি ধরলাম যে কি, আমি হচ্ছে ধরলাম জীবকে ধরলাম। তো জীবকে যখন আমরা ভাগ করব কি কি পাবো বলো তো, জীবকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে মানুষ, আরেকটা কি, আরেকটা হচ্ছে তোমার কি পশু। পশু বলতে এখানে গরু, ছাগল, মুরগি, ভেড়া যা যা আছে সবগুলোকে বোঝায়। আবার এই দেখো এই মানুষটাকেও কিন্তু আমরা দুই ভাগে ভাগ করতে পারবো। ধরলাম কি কি, দুনিয়া হচ্ছে দুই ধরনের মানুষ আছে ধরলাম, একটা হচ্ছে কি সৎ মানুষ, আরেকটা কি, আরেকটা হচ্ছে তোমার ধরো অসৎ মানুষ, আরেকটা কি, আরেকটা হচ্ছে আমার অসৎ মানুষ। ওকে, একটা হচ্ছে কি সৎ মানুষ, আরেকটা হচ্ছে অসৎ মানুষ। আচ্ছা, এটা হচ্ছে জীব হবে। ওকে, তো এখন দেখো, এখন এখানে স্বাভাবিকভাবে চিন্তা করো যে দেখো এখানে জীব কি, জীব হচ্ছে একটা জাতি, কার তুলনায়? মানুষের তুলনায়। কেন? কারণ হচ্ছে কি জীবের ব্যক্তার্থ বেশি কার তুলনায়? মানুষের তুলনায়। আর মানুষের ব্যক্তার্থ কম কার তুলনায়? জীবের তুলনায়। এই জন্য মানুষ হচ্ছে উপজাতি, জীব হচ্ছে কি জাতি। জীব হচ্ছে কি, জীব হচ্ছে জাতি, মানুষ হচ্ছে কি, মানুষ হচ্ছে আমার উপজাতি। মানুষ কি, মানুষ হচ্ছে আমার উপজাতি। ওকে, এবার দেখো, এবার আমরা যদি এখানে চিন্তা করি, দেখো মানুষের সংখ্যা ধরলাম কত, মানুষের সংখ্যা ধরছি আমরা কত, 300 ধরলাম। ওকে, এখন সৎ মানুষ, দুনিয়ায় কি অসৎ মানুষ নাই? অবশ্যই আছে। সৎ আর অসৎ মিলেই তো মানুষ, তার মানে সৎ মানুষের সংখ্যা ধরলাম 200 আর অসৎ মানুষের সংখ্যা ধরলাম 100। 200 আর 100 যোগ করলে কত হয়? 300। 300 হলে মানুষ। তো এখন দেখো সৎ মানুষের সংখ্যা বেশি না মানুষের সংখ্যা বেশি? অবশ্যই মানুষের সংখ্যা বেশি। এইখানে আবার কিন্তু মানুষ কি, মানুষ হচ্ছে জাতি। কেন? কারণ কি, কারণ সৎ মানুষের তুলনায় মানুষের সংখ্যা বেশি। আর সৎ মানুষ হচ্ছে কি, সৎ মানুষ হচ্ছে আমার উপজাতি। সৎ মানুষ কি, সৎ মানুষ হচ্ছে উপজাতি। ওকে, এখন এটা হচ্ছে গেল এখানে। তো বলছে যে আসন্নতম জাতি আসলে কি, বলছে যে কোন একটা উপজাতির, কোন একটা উপজাতির সবচেয়ে নিকটের জাতিকে বলা হয় হচ্ছে আসন্নতম কি, আসন্নতম হচ্ছে কি জাতি। তো এখানে আমরা একটা উপজাতি ধরি, এখানে হচ্ছে কাকে ধরলাম, এখানে আমরা সৎ মানুষ কি একটা উপজাতি, তাই না? এই সৎ মানুষকে আমরা কি ধরলাম, উপজাতি ধরলাম। তো এর বলছে যে একটা উপজাতির সবচেয়ে নিকটের মানে কাছের যে হচ্ছে তোমার জাতিটা আছে সেটাই হচ্ছে আসন্নতম জাতি। তো এখানে কি সবচেয়ে কাছের কে আছে বলতো, এখানে দেখো সৎ মানুষ আছে, মানুষ আছে, জীব আছে। তো এখানে যদি কাছের বলি সব থেকে কোনটা আছে বলতো, সব থেকে কাছে আছে কিন্তু এই যে মানুষ। তার মানে একটা উপজাতির সবচেয়ে নিকটের যে জাতিটা আছে সেটাকেই বলা হয় কি, সেটাকেই বলা হয় আসন্নতম জাতি। সৎ মানুষের কি আসন্নতম জাতি কি, মানুষ। আবার যদি তোমাকে এখন বলে মানুষের আসন্নতম জাতি কোনটা বের করো, তো তখন কি মানুষের আসন্নতম জাতি কি সৎ মানুষ বলবা? না, এখানে তুমি কি বলবা দেখো, এখানে বলবা যে এখানে দেখো মানুষ হচ্ছে এখানে কি উপজাতি আমার, এর সবচেয়ে নিকটের বা কাছের যে জাতিটা আছে সেটাকে বলা আসন্নতম জাতি। তো মানুষের সবচেয়ে কাছে কে আছে দেখো তো, এই যে দেখো জীবটা সবচেয়ে কাছে আছে। এখন তুমি তো বলতে পারো ভাইয়া এটাও তো কাছে আছে, তাহলে এটা কেন নিলে না? আরে এটা কি জাতি নাকি, এটা তো হচ্ছে উপজাতি, আমাকে তো জাতি লাগবে, আমাকে কি জাতি লাগবে, জীব হচ্ছে জাতি। তার মানে কি সব থেকে কাছের হচ্ছে কোনটা, মানুষের ক্ষেত্রে কি হবে, মানুষের ক্ষেত্রে তোমার কি হবে, মানুষের ক্ষেত্রে আসন্নতম জাতি হচ্ছে কি জীব, কি জীব। এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার আসন্নতম জাতি। তো বলছে কি দেখো, বলছে যে যে উপলক্ষণ কোন পদের আসন্নতম জাতিসূচক জাত্যার্থের অংশ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে বলা হয় জাতিগত উপলক্ষণ। ওকে, এখন কি বলছে, বলছে যে ক্ষুধা, তারপর হচ্ছে কি তৃষ্ণা, তারপর হচ্ছে কি নিদ্রা, তারপর হচ্ছে কি মরণশীলতা। ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা, মরণশীলতা, এগুলো কি, এই জিনিসগুলো হচ্ছে মানুষ শ্রেণীর জাতিগত উপলক্ষণ। কোন শ্রেণীর বলছে দেখো, মানুষ শ্রেণীর বলছে জাতিগত উপলক্ষণ। এখন কেন আসলে আমি ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা, মরণশীলতাকে মানুষের জাতিগত উপলক্ষণ বলছি, চলো এখন একটু দেখি। বলছে যে কারণ মানুষ শ্রেণীর আসন্নতম জাতি হচ্ছে কি জীব। তো কি বলছে, বলছে না যে উপলক্ষণটা কোনো একটা পদের, এখানে পদটা কি, এখানে পদটা হচ্ছে আমার মানুষ, কি পদ হচ্ছে কি, পদ হচ্ছে আমার মানুষ। এই মানুষের আসন্নতম জাতি কোনটা বলতো, এই মানুষের আসন্নতম জাতি হচ্ছে কি, এই মানুষের আসন্নতম জাতি হচ্ছে কি জীব, তাই না? আমরা তো একটু আগে দেখলাম মানুষের আসন্নতম জাতি হচ্ছে জীব, জীবের জাত্যার্থের অংশ থেকে নিঃসৃত হয়। এখন এই যে দেখো জীব যে আছে, এই জীবের জাত্যার্থকে এটা আমাকে বের করতে লাগবে। এখন তোমরা তো বলতে পারো যেহেতু জীবের মধ্যে কে আছে, মানুষ আছে, আবার গরু ছাগল হাঁস মুরগি সবাই আছে, তার মানে জীবের জাত্যার্থ কি হবে, জীবের জাত্যার্থ হবে আমার জীববৃত্তি, আরেকটা কি, আরেকটা হচ্ছে বুদ্ধিবৃত্তি, তাই তো, এটাই তো বলবা। কিন্তু ভাইয়া আপুরা একটা জিনিস মাথায় রাখো, তোমাকে অলওয়েজ কি
যেটা কমন যায়, যেটা কমন যায় সেইটা তোমাকে অলওয়েজ ধরতে লাগবে। তোমার হচ্ছে কি জাত্যার্থের ক্ষেত্রে অর্থাৎ সাধারণটাকে ধরতে লাগবে। এখন তোমরা দেখো, এখন জীবের যে অন্তর্ভুক্ত আছে, মানলাম যে জীবের অন্তর্ভুক্ত হচ্ছে কে, জীবের অন্তর্ভুক্ত হচ্ছে মানুষ, কিন্তু জীবের অন্তর্ভুক্ত কি যে গরু ছাগল হাঁস মুরগি, এগুলোকে তুমি কি অস্বীকার করতে পারবা? বলো আমাকে, গরু ছাগল হাঁস মুরগি এগুলোকে কি তুমি অস্বীকার করতে পারবা? কোনোভাবে পারবা? এগুলোকে কিন্তু তুমি কোনোভাবে অস্বীকার করতে পারবা না। তার মানে দেখো কমন আছে কোনটার মধ্যে, দেখো হ্যাঁ ঠিক আছে, জীবের একটা হচ্ছে তোমার মানে ধরলাম যে অন্তর্ভুক্ত হচ্ছে মানুষ, তার মধ্যে বুদ্ধিবৃত্তি আছে, ঠিক আছে, কিন্তু এই বুদ্ধিবৃত্তিটা কি গরু ছাগল হাঁস মুরগির কাছে কি আছে? এদের কাছে কি তোমার কি জীববৃত্তি গুণটা আছে, কিন্তু বুদ্ধিবৃত্তি গুণটা কি আছে? নাই তো। তার মানে কমন আছে যেটার মধ্যে সেইটা তোমাকে নিতে লাগবে। তার মানে যদি বলে জীবের হচ্ছে কি, জীবের জাত্যার্থ কি, সেই জীবের জাত্যার্থ হবে তোমার অলওয়েজ জীববৃত্তি। কি হবে? জীববৃত্তি। জীবের জাত্যার্থ তুমি বুদ্ধিবৃত্তি বলতে পারবে না, কেন? জীবের একটা অংশের হচ্ছে ঠিক আছে যে বুদ্ধিবৃত্তি আছে, কিন্তু সবার মধ্যে তো নাই। যেটা সবার মধ্যে থাকবে সেটাই তো হচ্ছে জাত্যার্থ, তাই না? যে কমন থাকবে, যে না এই কারণে ওকে বলবো, তাই না? এক্সট্রা অর্ডিনারি গুণ তো থাকেই, তো সেগুলোকে তো আমরা আসলে ধরি না, সেটা তোমার হচ্ছে আলাদা জিনিস। কিন্তু তোমার এখানে কমন যেটা দেখবা, কমন দেখবা যে সবার মধ্যে কোনটা কমন আছে। তার মানে সবার মধ্যে কমন আছে জীববৃত্তি গুণটা, কারণ মানুষেরও ক্ষুধা লাগলে হচ্ছে কি সে হচ্ছে মানে খায়, আবার হচ্ছে গরু ছাগল হাঁস মুরগিরও ক্ষুধা লাগলে তারাও কিন্তু খায়, তারপর হচ্ছে কি পানি তৃষ্ণা লাগলে পানি পান করে, সবাই মানুষ গরু ছাগল। তো জীবের ক্ষেত্রে কিন্তু অলওয়েজ জাত্যার্থ হবে জীববৃত্তি, নট জীববৃত্তি প্লাস বুদ্ধিবৃত্তি। এইটাতে একটু কমন সেন্স ইউজ করতে লাগবে। ওকে, তো বলছে কি, বলছে যে জীবের জাত্যার্থ হচ্ছে কি জীববৃত্তি। এখন এই যে বললো যে ক্ষুধা, তারপর এই যে তৃষ্ণা, তারপর এই যে নিদ্রা, তারপর হচ্ছে মরণশীলতা, এগুলো কি? এগুলো হচ্ছে এই যে জীববৃত্তি থেকে নিঃসৃত হয়, একটু আগে বললাম না? এই কারণে এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় জাতিগত উপলক্ষণ। কি বলা হয়? জাতিগত উপলক্ষণ। এই যে ক্ষুধা তৃষ্ণা নিদ্রা মরণশীলতা জীববৃত্তি থেকে নিঃসৃত হয়, এই জন্য এগুলোকে বলা হয় জাতিগত উপলক্ষণ। আশা করি এটা ক্লিয়ার। এবার আমরা চলো দেখি উপজাতিগত উপলক্ষণ কি দেখবো আমরা। আমরা দেখবো এবার উপজাতিগত উপলক্ষণ। ওকে, বলছে যে যে উপলক্ষণ কোন পদের, কোন একটা পদের কি বিভেদক লক্ষণ নামক জাত্যার্থের অংশ থেকে কি হয়, অনিবার্যভাবে নিঃসৃত হয়, তাকে কি বলে? তাকে হচ্ছে উপজাতিগত উপলক্ষণ বলে। যেমন কি, যেমন দেখো বলছে চিন্তাশীলতা, তারপর যুক্তি প্রদানের ক্ষমতা, তারপর কি কাব্য রচনার যোগ্যতা ইত্যাদি হলো মানুষ শ্রেণীর উপজাতিগত উপলক্ষণ। কেন মানুষ শ্রেণীর উপজাতিগত উপলক্ষণ? এখন দেখো বলতেছে, এখন দেখো এখন কি বলছে, মানুষ, ধরো কোন একটা পদ বলছে, পদ বলতে এখানে কাকে বোঝাচ্ছে? এখানে কিন্তু মানুষকে বলছে। কারণ কি? কারণ বলছে চিন্তাশীলতা, যুক্তি প্রদানের ক্ষমতা, কাব্য রচনার যোগ্যতা, এগুলো কিন্তু কি মানুষ শ্রেণীর উপজাতিগত কি উপলক্ষণ। তার মানে আমরা যদি একটু দেখি যে বলছে যে যে উপলক্ষণ কোন পদের বিভেদক লক্ষণ থেকে, এখানে মানুষের বিভেদক লক্ষণ নামক জাত্যার্থের অংশ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়। এখন মানুষের লক্ষণ বা বিভেদক লক্ষণ কি বলতো? মানুষের লক্ষণ বা বিভেদক লক্ষণ হচ্ছে বুদ্ধিবৃত্তি। কি? বুদ্ধিবৃত্তি, তাই না? আমরা তো এটা বের করছি, বুদ্ধিবৃত্তি না? তো এখন দেখো এই যে চিন্তা করতে পারতেছো তুমি, কোন গুণটা থাকার কারণে চিন্তা করতে পারছো? বুদ্ধিবৃত্তি নামক গুণটা আছে বলেই তুমি চিন্তা করতে পারতেছো। তারপর এই যে তুমি যুক্তি প্রদান করতে পারতেছো, কোন গুণটা থাকার কারণে? আমরা যে কোনো কিছু যুক্তি প্রদান করতে পারি, তো এটা কি আমাদের মধ্যে বুদ্ধি আছে বলে, বিবেক আছে বলেই তো আমরা যুক্তি প্রদান করতে পারি, তাই না? তারপর কি কাব্য রচনার যোগ্যতা, কাব্য রচনা কি আমরা এমনি এমনি যুক্ত করতে পারি না? অবশ্যই কি লাগবে? আমার হচ্ছে বুদ্ধি থাকতে লাগবে, যার কারণে কি আমি কাব্য রচনা করতে পারবো। তো কি চিন্তাশীলতা, যুক্তি প্রদানের ক্ষমতা, তারপর হচ্ছে কাব্য রচনার যোগ্যতা ইত্যাদি, এগুলো হচ্ছে কি মানুষ শ্রেণীর উপজাতিগত উপলক্ষণ। কেন? কারণ কি? কারণ এগুলো মানুষের যে বিভেদক লক্ষণ নামক গুণটা আছে সেই গুণটা থেকে কি নিঃসৃত হয়। দেখো এগুলো মানুষ পদের বিভেদক লক্ষণ বুদ্ধিবৃত্তি থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়। মানুষের বুদ্ধিবৃত্তি আছে বলে মানুষ চিন্তা করতে পারে, যুক্তি প্রদানের ক্ষমতা সংরক্ষণ করে, কাব্য রচনার কি রাখে? যোগ্যতা রাখে। এটাই হচ্ছে কি উপজাতিগত উপলক্ষণ। ওকে, তার মানে আমাদের কি উপলক্ষণের যে জাতিগত উপলক্ষণ আর উপজাতিগত উপলক্ষণ আছে, আশা করি এই জিনিসটা তোমাদের ক্লিয়ার। এবার আমরা হচ্ছে লাস্ট যেটা আছে অবান্তর লক্ষণ, এটা নিয়ে আলোচনা করব। তো চলো কি বলছে, বলছে যে গুণ বা গুণাবলী, আবার গুণ বা গুণাবলী তার মানে কি? তার মানে কার সাথে রিলেটেড বলো তো? অবশ্যই জাত্যার্থের সাথে রিলেটেড। ওকে, যে গুণ বা গুণাবলী কোনো পদের জাত্যার্থ বা জাত্যার্থের অংশ নয়, আবার জাত্যার্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় না,
তাকে অবান্তর লক্ষণ বলে। তো উপলক্ষণের কে দেখছি, উপলক্ষণে দেখছি যে জাত্যার্থের অংশ না, কিন্তু জাত্যার্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়। আর অবান্তর লক্ষণটা হচ্ছে না জাত্যার্থের অংশ হবে না জাত্যার্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হবে। যেমন দেখো কি বলছে, সকল মানুষ হয় হচ্ছে কি শান্তিপ্রিয়। এখন এখানে পদটা কি দেখো তো মানুষ, তার মানে মানুষের কি ফার্স্টে কি জাত্যার্থ কি বলতো, জাত্যার্থ হচ্ছে জীববৃত্তি, আরেকটা কি, আরেকটা হচ্ছে আমার বুদ্ধিবৃত্তি। তো এখানে কোনোভাবেই কি জীববৃত্তি বুদ্ধিবৃত্তি লেখা আছে বলো? এখানে কিন্তু কোনো জীববৃত্তি বুদ্ধিবৃত্তি লেখা নেই এই যে বিধেয় পদটাতে। তার মানে কি ফার্স্টের টুকু ঠিক আছে। আবার বলছে যে আবার এটা জীববৃত্তি বুদ্ধিবৃত্তি, অর্থাৎ ওই জাত্যার্থ থেকে নিঃসৃত হবে না। এখন দেখো শান্তিপ্রিয় হওয়ার জন্য কি কোনোভাবে জীববৃত্তি বা বুদ্ধিবৃত্তি হওয়ার কি কোনো দরকার আছে? দরকার তো নাই, তাই না? এটা কিন্তু না তোমার কি না জাত্যার্থ থেকে হচ্ছে কি জাত্যার্থের অংশ হচ্ছে, আবার জাত্যার্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হচ্ছে না। যেমন আমি শান্তিপ্রিয় বলতে পারি, আমি হচ্ছে কি সঙ্গীত প্রিয় বলতে পারি, আমি কি বলতে পারি, আমি হচ্ছে তোমার কৌতুক প্রিয় বলতে পারি। তো এই জিনিসগুলো কিন্তু তোমার কি নয়, এই জিনিসগুলো হচ্ছে তোমার শান্তিপ্রিয় কৌতুকপ্রিয় যে এইগুলো আছে, এগুলো কিন্তু কোনোভাবে কি নয়, এগুলো কিন্তু কোনোভাবে না জাত্যার্থের অংশ না জাত্যার্থ থেকে নিঃসৃত হয়। এখন দেখো শান্তিপ্রিয় বা কাউকে হচ্ছে কৌতুকপ্রিয় বা হচ্ছে কাউকে হচ্ছে কি সঙ্গীতপ্রিয় হওয়ার জন্য কি তার জীববৃত্তি বা বুদ্ধিবৃত্তির কোনো দরকার আছে? এগুলো কিন্তু কোনোটারই দরকার নাই। তো এটাই হচ্ছে তোমার কি, এটাই হচ্ছে তোমার অবান্তর লক্ষণ। ওকে, আশা করি এটা ক্লিয়ার, এটা অতটাও কঠিন না। এমনি দেখো এখানে লেখাই আছে যে এই যুক্তিবাক্যে শান্তিপ্রিয় গুণটা হলো অবান্তর লক্ষণ, মানুষ পদে জাত্যার্থ হলো জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি। এই শান্তিপ্রিয় গুণটি জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি কোনোটিরই অংশ নয়, আবার জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি কোনোটি থেকে নিঃসৃতও হয় না। এজন্য শান্তিপ্রিয় গুণটি হলো কি অবান্তর লক্ষণ। কি অবান্তর লক্ষণ? এটা হচ্ছে কি একটা জাতির জাত্যার্থের একটা অতিরিক্ত একটা গুণ, এটা মূলত অবান্তর লক্ষণ। ওকে, এবার আমরা চলো অবান্তর লক্ষণের শ্রেণী বিভাগটা নিয়ে আলোচনা করি। যে দেখো বলছে যে শ্রেণীগত ও ব্যক্তিগত বিষয়ের উপর ভিত্তি করে অবান্তর লক্ষণকে মোট 4 ভাগে ভাগ করা যায়। একটা কথা বলে রাখি, অনেক বইয়ে পাবা যে অবান্তর লক্ষণের প্রকারভেদ যদি পরীক্ষায় আসে সেখানে দেখবা যে 2 প্রকার বলা হয়, একটা শ্রেণীগত অবান্তর লক্ষণ আর একটা হচ্ছে ব্যক্তিগত অবান্তর লক্ষণ। কিন্তু না, তোমাদের পরীক্ষায় যদি আসে অবান্তর লক্ষণ কত প্রকার, সেক্ষেত্রে তোমরা বলবা যে অবান্তর লক্ষণ হচ্ছে 4 প্রকার। কত প্রকার? 4 প্রকার। কি কি? একটা হচ্ছে শ্রেণীগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, একটা হচ্ছে শ্রেণীগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, একটা হচ্ছে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, একটা হচ্ছে ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। তার মানে অবান্তর লক্ষণ হচ্ছে 4 প্রকার: শ্রেণীগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, শ্রেণীগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবলক্ষণ, ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। ওকে, এরপরে দেখো, এরপরে আমরা শ্রেণীগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণটা নিয়ে একটু আলোচনা করি। কি বলছে দেখো, বলছে যে অবান্তর লক্ষণ কোন শ্রেণীর ক্ষেত্রে সবসময় উপস্থিত থাকে তাকে শ্রেণীগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। কি বলছে? কোন শ্রেণীর ক্ষেত্রে যেটা সব সময় উপস্থিত থাকে, একটা শ্রেণীর ক্ষেত্রে, অলওয়েজ মাথায় রাখবা শ্রেণীর কথা বোঝাবে। যেমন কি হাসান, তারপর হচ্ছে রহিম, করিম, যদু, এগুলো কি, এগুলো হচ্ছে ব্যক্তিকে নির্দেশ করে। আর যখন মানুষের কথা বলবে তখন এটা কাকে নির্দেশ করবে? তখন এটা হচ্ছে একটা শ্রেণীকে নির্দেশ করবে। তো যে অবান্তর লক্ষণটা শ্রেণীর ক্ষেত্রে সবসময় উপস্থিত থাকে তাকে শ্রেণীগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। যেমন কি বলছে যে সকল কুকুর হয় চতুষ্পদ প্রাণী। এখানে কুকুর কিন্তু একটা কি, কুকুর হচ্ছে একটা শ্রেণী, কারণ কুকুর নামে তো আর অনেক কিছুই তো আছে, আমরা নাম ধরে ডাকি না, যে অনেক কিছুই তো নাম দিই। তো কুকুর কি, কুকুর হচ্ছে কি একটা শ্রেণী। তো এই বলছে যে অবান্তর লক্ষণটা শ্রেণীর ক্ষেত্রে সবসময় উপস্থিত থাকে। চতুষ্পদ মানে কি জানো? চতুষ্পদ মানে হচ্ছে 4 পা বিশিষ্ট। এখন তোমরা স্বাভাবিকভাবে বলো কুকুর হতে গেলে তার কিন্তু অবশ্যই কিন্তু তার মধ্যে কি, তার মধ্যে 4টা পা থাকতে লাগবে। অলওয়েজ বলতেছি এক্সেপশন আলাদা, কিন্তু স্বাভাবিকভাবে যদি তোমাকে বলে যে একটা কুকুরের কয়টা পা থাকে, অবশ্যই তুমি বলবা 4টা পা থাকে। একজন মানুষের কয়টা পা থাকে? 2টা পা থাকে, অবশ্যই তুমি বলবা। তো এখানে যে বলছে যে সকল কুকুর হয় চতুষ্পদ প্রাণী, তার মানে কুকুর হতে গেলে অবশ্যই তার মধ্যে কি 4টা পা থাকতে লাগবে। তো শ্রেণীর ক্ষেত্রে সব সময় উপস্থিত থাকে, এটা তোমাকে উপস্থিত থাকতেই লাগবে। এটা ছাড়া তুমি কি হচ্ছে কি তাকে কি কুকুর বলতে পারবা না। তো এটাই বলছে হচ্ছে কি তোমার হচ্ছে কি, এটাই হচ্ছে শ্রেণীগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। যেমন যদি বলে সকল মানুষ হয় দ্বিপদী প্রাণী, কি বলে? দ্বিপদী প্রাণী। ওকে, বা তোমার হচ্ছে কি দ্বিপদী না বলে তুমি দ্বিপদও বলতে পারো, সকল প্রাণী হয় দ্বিপদ প্রাণী। দ্বিপদ মানে কি? দ্বিপদ মানে হচ্ছে 2 পা বিশিষ্ট, 2 পা বিশিষ্ট। ওকে, কি 2 পা বিশিষ্ট। ওকে, তার মানে কি অবশ্যই মানুষ হইতে গেলে তার মধ্যে কি, তার মধ্যে 2টা পা থাকতেই লাগবে, মাস্ট বি।
এটাই হচ্ছে তোমার কি শ্রেণীগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। যে দেখো এখানে কুকুর শ্রেণীর ক্ষেত্রে চতুষ্পদ গুণটি হলো শ্রেণীগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। এ ধরনের গুণ কোন শ্রেণীর স্থায়ী গুণ, শ্রেণীর ক্ষেত্রে এরূপ গুণের কোনো পরিবর্তন দেখা যায় না। কুকুর শ্রেণীর ক্ষেত্রে চতুষ্পদ গুণটি সব সময় অপরিবর্তিতভাবে উপস্থিত থাকে। যে কুকুর হতে গেলে অবশ্যই 4টা পা থাকতে লাগবে, মানুষ হতে গেলে অবশ্যই 2টা পা থাকতে লাগবে। এবার কি বলছে, বলছে যে শ্রেণীগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। শ্রেণীগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলছে যে অবান্তর লক্ষণ কোন শ্রেণীর ক্ষেত্রে কখনো উপস্থিত থাকে আবার কখনো বা উপস্থিত থাকে না, তাকে শ্রেণীগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। একটু খেয়াল করিও কথাটার মধ্যে, আগের কথাটার মধ্যে কি ছিল, অবিচ্ছেদ্য ছিল। কিন্তু অবিচ্ছেদ্য মানে কি, অবিচ্ছেদ্য মানে হচ্ছে বিচ্ছেদ ঘটানো যায় না আর কি। যেটা এখন কুকুর থেকে তুমি কখনোই কি তার কি 4টা পা থাকতে লাগবে, এটার তার ক্ষেত্রে তুমি কি তার মধ্যে কি বিচ্ছেদ ঘটাতে পারবা না। মানুষের ক্ষেত্রে অবশ্যই 2টা পা থাকতে লাগবে, তুমি বিচ্ছেদ ঘটাতে পারবা না, এটা হচ্ছে অবিচ্ছেদ্য। আর বিচ্ছেদ্য মানে কি, বিচ্ছেদ্য মানে অবশ্যই হচ্ছে কি সেটা যে থাকতে লাগবে তেমন বাধ্যবাধকতা নাই, এমন ব্যাপারটা। দেখো কেমন কি বলছে, বলছে যে কিছু ফুল হয় লাল। এখানে দেখো ফুল শ্রেণীর ক্ষেত্রে লাল রং হলো শ্রেণীগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। এখানে ফুলকে কেন শ্রেণী বলছে, কারণ কি, কারণ আমরা জানি গোলাপ ফুল আছে, পদ্ম ফুল আছে, জবা ফুল আছে। তো এইগুলো কি, এগুলো হচ্ছে কি, এগুলো তোমার হচ্ছে কি, এগুলো হচ্ছে তোমার কি বা, কিন্তু এদের কি সাধারণ নামটা কি বলতো, এদের সাধারণ নামটা হচ্ছে কিন্তু ফুল, এটা একটা শ্রেণীকে নির্দেশ করতেছে। তো বলছে যে কিছু ফুল হয় লাল। তো এখন দেখো, এখন তুমি আমাকে বলো, যেমন হচ্ছে কুকুর হওয়ার ক্ষেত্রে তার 4টা পা আবশ্যিকভাবে থাকতে লাগবে, মানুষ হওয়ার ক্ষেত্রে তার 2টা পা আবশ্যিকভাবে থাকতে লাগবে, কিন্তু ফুলের ক্ষেত্রে কি এমন কোনো কথা আছে যে কোনো কিছুকে ফুল হতে গেলে তাকে অবশ্যই অবশ্যই কি লাল হইতে লাগবে? এমন ফিক্সড কথা কি আছে? কেন আমরা সাদা রঙের ফুল দেখি না, আমরা হচ্ছে হলুদ রঙের ফুল দেখি না? অবশ্যই দেখি। একটা জিনিস তোমার ধরো যে ফুলের ক্ষেত্রে একটা তোমার অংশ লাল হইতে পারে, কিন্তু সবগুলো ফুলে, দুনিয়ায় যতগুলো ফুল আছে সবগুলো ফুলই লাল হবে এমন কি কোনো ধরাবাঁধা নিয়ম আছে? এমন কিন্তু ধরাবাঁধা নিয়ম নাই। তার কারণ কি, ফুল হচ্ছে আমার কি সাদাও হইতে পারে, আমার কি হলুদও হইতে পারে। তো এই জন্য এখানে হচ্ছে কি কখনো উপস্থিত থাকে আবার কখনো উপস্থিত থাকে না। তার মানে এটা কি ম্যান্ডেটরি না, এখানে যেমন আগেরটাতে যেমন অনিবার্যভাবে থাকতে লাগবে, এখানে কিন্তু অনিবার্যভাবে থাকতে লাগবে না। এখানে এটাই বলছে যে এই ধরনের গুণ কোন শ্রেণীর সকলের মধ্যে উপস্থিত থাকে না, শ্রেণীর অধীনস্থ অংশ বিশেষের ক্ষেত্রে উপস্থিত থাকে। একটা কি অংশ বিশেষের ক্ষেত্রে উপস্থিত থাকতে দেখা যায়। ফুল শ্রেণীর ক্ষেত্রে লাল রং একটি পরিবর্তনীয় গুণ। কারণ কি, কারণ তোমার হচ্ছে কি লাল রং ছাড়া তো আলাদা রং আছে, ফুল হয় সাদা হয়, তারপর হচ্ছে হলুদ হয়। তো কেননা সব ফুলে লাল নয়, ফুল ভিন্ন ভিন্ন রঙের হতে পারে, ফুলের একটি অংশ বিশেষের মধ্যে লাল রং উপস্থিত থাকে। তো এটাই হচ্ছে তোমার শ্রেণীগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। আশা করি এটা ক্লিয়ার। ওকে, এরপরে বলছে দেখো ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণের ক্ষেত্রে আসে। ওকে, তো আমরা দেখি যে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণে কি বলছে। বলছে যে অবান্তর লক্ষণটা কোনো ব্যক্তি বিশেষের ক্ষেত্রে সবসময় উপস্থিত থাকে। আর শ্রেণীগত অবিচ্ছেদ্য মানে হচ্ছে শ্রেণীর ক্ষেত্রে যেটা সবসময় উপস্থিত থাকবে, আর ব্যক্তিগত অবিচ্ছেদ্য মানে হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে যেটা সবসময় উপস্থিত থাকবে। যেমন দেখো কোনো ব্যক্তির জন্মস্থান, জন্ম তারিখ হলো ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। এখন তোমরা আমাকে বলো, ধরো আমার হচ্ছে বাড়ি কোথায়, পঞ্চগড়ে, আমি হচ্ছে তোমার জন্মগ্রহণ করছি কোথায় বলো তো, আমি জন্মগ্রহণ করছি ধরো পঞ্চগড়ে। এখন আমি পড়াশোনা করতেছি ধরো কোথায়, ঢাকায় আমি পড়াশোনা করতেছি, তাই না? তার মানে আমি কি ঢাকায় পড়াশোনা করতেছি, আমি হচ্ছে কি ঢাকায় আছি। তো আমার যে জন্মস্থানটা আছে অর্থাৎ পঞ্চগড়ে, আমার জন্মস্থানটা কি আমি কি কখনো কোনোদিনও কি ঢাকা বলতে পারবো? আমি হয়তো আমার আমার কাজের তাগিদে আমি ধরো ঢাকায় বর্তমানে অবস্থান করছি, কিন্তু আমার জন্মস্থান কোথায়? আমার জন্মস্থান কিন্তু অলওয়েজ কি পঞ্চগড়ই। তোমাকে যখন জিজ্ঞেস করে যে তোমার বাড়ি কোথায়, তখন ধরো আমি ঢাকায় অবস্থান করছি, আমাকে যখন জিজ্ঞেস করে আমার বাড়ি কোথায়, তখন কিন্তু আমি অলওয়েজ কি বলি, আমার যেখানে আমি জন্মগ্রহণ করছি অর্থাৎ আমার জন্মস্থান যেখানে অর্থাৎ পঞ্চগড়ে, আমার কিন্তু সেটাই কিন্তু আমি বলি। আমি কিন্তু বলি না আমার বাড়ি ঢাকায়, আমি ঢাকায় আমার কাজের তাগিদে থাকি। তো অলওয়েজ হচ্ছে কি জন্মস্থান সবসময় কি ব্যক্তি বিশেষের ক্ষেত্রে যেটা হচ্ছে কি অনিবার্যভাবে উপস্থিত থাকে, এটা কখনোই পরিবর্তন হইতে পারে না। তেমনই ভাবে জন্ম তারিখও, ধরো আমি হচ্ছে কি আমার হচ্ছে কি 6 তারিখে আমি জন্মগ্রহণ করছি, 6 আগস্ট। তো এখন সবসময় আমার ক্ষেত্রে কি, আমার ক্ষেত্রে এই 6 আগস্টটাই কি, এটা আমার সবসময় কি ফিক্স থাকবে, এটা আমি কখনো পরিবর্তন করতে পারবো না। এখন তোমরা বলতে পারো যে এনআইডি কার্ডে তো বর্তমানে দেখি যে এটা পরিবর্তন হয়, এইটা ব্যাপার না। তোমার হচ্ছে মেইন কথা যে তুমি জন্মগ্রহণ করছো কত তারিখ, এটাকে তো তুমি চাইলেই চেঞ্জ করতে পারবা না। তোমার হচ্ছে মানলাম যে এনআইডি কার্ডের ক্ষেত্রে তোমার বর্তমানে হচ্ছে অনেকে কি ডেট চেঞ্জ করে, তারপর হচ্ছে কি সাল চেঞ্জ করে, এটা করে, কিন্তু না, কিন্তু আলটিমেটলি তোমার যে জন্ম তারিখ যেটা সেটা কিন্তু তোমার ফিক্সডই থাকে, এটা কিন্তু কেউ পরিবর্তন করতে পারে না। ওকে,
এটা কিন্তু সবসময় ফিক্স থাকে। তো এই যে জিনিসগুলো আছে এইটা কি, এটা তোমার হচ্ছে দেখো স্থায়ী গুণ। এই ধরনের গুণ তার সারা জীবন অপরিবর্তিত থাকে। কোনো ব্যক্তির জন্মস্থান কখনো হচ্ছে পরিবর্তিত হয় না। একজন ব্যক্তি কেবল একটি স্থানে জন্মগ্রহণ করতে পারে, ভিন্ন ভিন্ন স্থানে পারে না। তার মানে এই যে জন্মস্থান, জন্ম তারিখ, এই জিনিসগুলো হচ্ছে কি ফিক্স জিনিস, এটা ব্যক্তির ক্ষেত্রে সবসময় উপস্থিত থাকে। এটাই হচ্ছে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। ওকে, আর ব্যক্তিগত বিচ্ছেদ অবান্তর লক্ষণ মানে ব্যক্তি থেকে যেটা হচ্ছে কি বিচ্ছেদ ঘটতে পারে, ব্যক্তি থেকে কি বিচ্ছেদ ঘটতে পারে। যেমন বলছি কি যে অবান্তর লক্ষণ কোনো ব্যক্তির ক্ষেত্রে কখনো উপস্থিত থাকে আবার কখনো উপস্থিত থাকে না, তাকে ব্যক্তিগত বিচ্ছেদ অবান্তর লক্ষণ বলে। যেমন কি, যেমন এই যে ব্যক্তির পোশাক, তারপর হচ্ছে কি তার আচার ব্যবহার, তার রুচি, তার পেশা, তারপর শখ ইত্যাদি হলো ব্যক্তিগত বিচ্ছেদ অবান্তর লক্ষণ। কিভাবে দেখো তো ব্যক্তি থেকে এদের হচ্ছে কি বিচ্ছেদ ঘটতে পারে। এখন স্বাভাবিকভাবেই দেখো শখের কথাই বলি, আমি কার কথা বলি, শখের কথাই বলি। ছোটবেলায় যখন আমরা ছিলাম তখন তোমার কি শখ কি লিখতে, আমার শখ হচ্ছে কি গার্ডেনিং করা, তাই না? তারপরে কি, তারপরে একটু যখন বড় হও তখন কি বলো, বড় হয় তুমি বলো যে কি আমি হচ্ছে কি হব, বড় হয় আমি কি হব, যদি বলে আমি হচ্ছে কি ডাক্তার হব, আমি কি হব, আমি ইঞ্জিনিয়ার হব। এরপর যখন তুমি কি, যখন আরেকটু বড় হও, ধরো কলেজে উঠলা, তখন তোমার টার্গেট, অনেকেরই টার্গেট থাকে কি যে আমি কি বিসিএস ক্যাডার হব, আমি কি হব, বিসিএস ক্যাডার হব। তো এই জিনিসগুলো কি তোমার ফিক্স থাকতেছে, এগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তেমনই ভাবে পোশাক দেখো, ধরো তুমি হচ্ছে কি তোমার গেঞ্জি পছন্দ, মানলাম তুমি গেঞ্জি হচ্ছে কি পরলা বলবা এমন কিছু, এরপরে দেখো, এরপর তোমার কি গেঞ্জি তো ভালো নাও লাগতে পারে, তাই না? তাহলে কি তুমি শার্ট পছন্দ করতে পারো। তো এই জিনিসগুলো কি ফিক্স থাকতেছে? ফিক্স থাকতেছে না। আবার তোমার হচ্ছে কি রুচির কথা বলি, ধরো তুমি কি মাছ খাইতে পছন্দ করো, তো এক মাস মাছ খেলে এরপরে তোমার হচ্ছে কি মুড সুইং করলো যে না আমার মাছ ভালো লাগতেছে না, আমি এখন কি খাবো, আমি এখন মাংস খাবো। তো এই জিনিসগুলো কি ফিক্স থাকতেছে? এইগুলো কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। তোমার আচার ব্যবহার সবসময় কি সেমই থাকে? সেম কিন্তু থাকে না। তোমার যে পোশাকের কথা বললাম, তারপর রুচির কথা বললাম, এই যে পেশা বললাম, শখ বললাম, এগুলো কিন্তু কি, এগুলো থেকে ব্যক্তির কি বিচ্ছেদ ঘটতে পারে। আজকে আমি মাছ খেতে পছন্দ করতেছি, কালকে আমি মাছ পছন্দ নাও করতে পারি, কালকে আমি মাংস খেতে পছন্দ করতে পারি। আজকে আমার গেঞ্জি পছন্দ, কালকে আমার কি গেঞ্জি পছন্দ নাও হইতে পারে, আমার শার্ট পছন্দ হয়ে গেল, আমার শার্ট পরবো। এমনই আমার ধরো এই যে পেশার কথা বললাম, যে আমার হচ্ছে কি আমার ডাক্তার ইঞ্জিনিয়ার হতে ভালো লাগছে, এখন আমার ভালো লাগতেছে না, আমি এখন কি, এখন আমি বিসিএস ক্যাডার হবো। এগুলো কি পরিবর্তন হয়। তো এই যে বিচ্ছেদ ঘটে মানে কি পরিবর্তন যে হয়, এটাই হচ্ছে তোমার কি ব্যক্তিগত বিচ্ছেদ অবান্তর লক্ষণ। দেখো এখানে বলছে যে এই গুণগুলো কোনো ব্যক্তির বেলা সবসময় একই রূপ থাকে না, এদেরকে মাঝে মাঝে পরিবর্তিত হতে দেখা যায়। কোনো ব্যক্তি সবসময় একই ধরনের পোশাক পরিধান করে না, তার আচার ব্যবহার সবসময় একই রূপ থাকে না, বা কোনো ব্যক্তির শখ পেশা রুচি সবসময় একই রকম থাকে না। এগুলোই হচ্ছে তোমার কি ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। ওকে, তাহলে আমাদের হচ্ছে অবান্তর লক্ষণ শেষ। এবার আমরা হচ্ছে জাতি আর উপজাতির মধ্যে যে পারস্পরিক সম্পর্কটা আসলে কি, এটা নিয়ে এখন আমরা আলোচনা করব। তো চলো দেখি কি বলছে। বলছে যে বিধেয়কের প্রকারভেদগুলোর মধ্যে প্রথম দুটি হলো জাতি আর উপজাতি। আর এই যে জাতি আর উপজাতি উভয় হচ্ছে কি শ্রেণীবাচক পদ। কি পদ? শ্রেণীবাচক পদ। এই যে আমরা যে বললাম না যে হচ্ছে কি মানুষকে বলছি হচ্ছে তোমার উপজাতি, তারপর হচ্ছে কি জীবকে বললাম জাতি, এগুলো কি, এগুলো অলওয়েজ হচ্ছে কি শ্রেণীকে নির্দেশ করে। কাকে? শ্রেণীকে নির্দেশ করে। তার মানে জাতি উপজাতি হতে গেলে অবশ্যই কি শ্রেণী হইতে লাগবে। ওকে, এবার বলছে যে কোন সদর্থক যুক্তিবাক্যে দুটি শ্রেণীবাচক পদের মধ্যে এমন সম্পর্ক থাকে যে একটির ব্যক্তার্থ অন্যটির ব্যক্তার্থ থেকে বেশি এবং বেশি ব্যক্তযুক্ত পদটি কম ব্যক্তযুক্ত পদটিকে অন্তর্ভুক্ত করে, তাহলে ওই বেশি ব্যক্তযুক্ত পদটিকে বলা হয় জাতি আর কম ব্যক্তযুক্ত পদটিকে বলা হয় উপজাতি। তার মানে এখানে মেইন কথা হচ্ছে যার ব্যক্তার্থ বেশি সেটা হচ্ছে জাতি, যার ব্যক্তার্থ কম সেটা উপজাতি। আমরা দেখছি যে মানুষের ব্যক্তার্থ কম সেজন্য মানুষ উপজাতি, আর জীবের ব্যক্তার্থ বেশি সেজন্য জীব হচ্ছে কি জাতি। এটাই বুঝাইছে এখানে। দেখো এটাই বলছে যে জীব আর মানুষ দুটি পদই শ্রেণীবাচক। এই দুটি পদকে তাদের ব্যক্তার্থের ক্ষেত্রে তুলনা করলে দেখা যায় যে মানুষ পদের চেয়ে জীব পদের ব্যক্তার্থ অধিক। সুতরাং সংজ্ঞা অনুযায়ী জীব পদটিকে মানুষ পদের জাতি এবং মানুষ পদটিকে জীব পদের কি বলা হয়? উপজাতি বলা হয়। কি বলা হয়? উপজাতি বলা হয়। এটা এখানেই বলছে। তো এটা গেল। এরপরে দেখো বলছে যে কি জাতি আর উপজাতি উভয় হচ্ছে কি সাপেক্ষ পদ। এখন সাপেক্ষ কথার অর্থ হচ্ছে কি জানো? একটা আরেকটার উপরে নির্ভরশীল। অর্থাৎ তুমি যদি জাতিকে যদি ব্যাখ্যা করতে চাও তাহলে অবশ্যই তোমাকে উপজাতিকেও ব্যাখ্যা করতে লাগবে, আবার তুমি যদি উপজাতিকে ব্যাখ্যা করতে চাও তাহলে তোমাকে অবশ্যই কি জাতিকেও ব্যাখ্যা করতে লাগে। এমনটা যে একটা আরেকটার উপরে নির্ভরশীল, এটাই হচ্ছে মূলত সাপেক্ষ। তো বলছে যে জাতি উপজাতি উভয়ই সাপেক্ষ পদ, একটি অন্যটির উপর নির্ভরশীল। অর্থাৎ কোন জাতির অন্তর্গত উপজাতিগুলো বাদ দিলে যেমন জাতি বলা যায় না, তেমনি ভাবে কোন উপজাতি যে জাতির
অন্তর্গত সেই জাতির কথা বাদ দিলে উপজাতিকে আর উপজাতি বলা যায় না। সম্পর্ক ভেদে একই পদ জাতি উপজাতি দুই হতে পারে। মানুষ পদে জীব পদের তুলনায় যেমন উপজাতি, তেমনি সৎ মানুষ পদের তুলনায় জাতি। এখন এটা আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই দিচ্ছি তোমাদের। ওকে, তাহলে আমরা কি বললাম বলতো? আমরা একটু আগে তোমাদের কিন্তু একটা আমি ভাগ দেখাইছিলাম যে কি, ধরো আমি জীবকে ভাগ করব, জীবকে ভাগ করলে আমার কি কি আসবে বলতো? জীবকে ভাগ করলে আসবে হচ্ছে কি মানুষ আসবে, আরেকটা কি আসবে, একটা হচ্ছে মানুষ আসবে, আরেকটা হচ্ছে কি আসবে, আরেকটা হচ্ছে আসবে তোমার ধরো পশু, তাই না? এইটা দুইটা মিলে, পশু বলতে গরু ছাগল হাঁস মুরগি এগুলোকে বোঝায়। আবার আমি যদি মানুষকে ভাগ করি তাহলে আমি কি পাবো? আমি হচ্ছে পাবো সৎ মানুষ, দুনিয়ায় যত সৎ মানুষ আছে আর দুনিয়ায় যত হচ্ছে কি, দুনিয়ায় যত হচ্ছে অসৎ মানুষ আছে, এই সবগুলোকে মিলেই কি, এই সবগুলোকে মিলেই হচ্ছে তোমার কি, এই সবগুলো মিলেই হচ্ছে তোমার কি মানুষ। ওকে, তার মানে এখন দেখো, এখন কি বলছে? বলছে যে জাতি উপজাতি উভয় হচ্ছে সাপেক্ষ পদ, একটি অন্যটির উপর নির্ভরশীল। অর্থাৎ কোন জাতির অন্তর্গত যে উপজাতিগুলো আছে এগুলোকে বাদ দিলে যেমন জাতি বলা যায় না। এখন দেখো, এখন জীব জাতির অন্তর্গত যে উপজাতিগুলো আছে কি কি দেখো তো? এই যে দেখো মানুষ, তারপর কি পশু বলতে কাকে বুঝেছে? গরু ছাগল হাঁস মুরগি ভেড়া এগুলোকে সবগুলোকে। এখন দেখো, এখন বলছে যে জাতির অন্তর্গত উপজাতিগুলো। এখন আমি যদি জীবের ক্ষেত্রে যদি মানুষ আর পশুকে যদি বাদ দিয়ে দিই তাহলে কি আমি কি একে কি আর কি জীব, একে কি আমি কি আর জাতি বলতে পারবো? একে তো জাতি বলতে পারবো না, কারণ একে জাতি বলতে পারবো কখন? যখন এর উপজাতি থাকবে তখনই তো তাকে আমি জাতি বলতে পারবো, তাই না? এর আগে তো একে আমি জাতি বলতে পারবো না। তেমনি ভাবে কোন উপজাতি যে জাতির হচ্ছে কি অন্তর্গত, যেমন এখানে মানুষ উপজাতি আছে, কার অন্তর্গত বলতো? জীব জাতির অন্তর্গত, অন্তর্গত সেই জাতির কথা বাদ দিলে উপজাতিকার উপজাতি বলা যায় না। এখন আমি যদি মানুষের ক্ষেত্রে জীবটাকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে মানুষকে কি আমি উপজাতি বলতে পারবো? আমি তখন কার উপজাতি বলবো বলতো? কারো উপজাতি বলার জন্য তো আমার তো জাতিটাকে লাগবে, তাই না? যেমন আমি যদি জীবের উপজাতি বলি তার মানে জীবটা জাতি, আমাকে তো এটাকে লাগবে। কিন্তু আমি যদি এই জাতিটাকে বাদ দিয়ে দিই তাহলে আমি উপজাতি বলবো কার? বলতে তো পারবো না, এটাই বুঝেছে, এখানে বলা যায় না। এবার বলছে যে সম্পর্ক ভেদে একই পদ জাতি উপজাতি দুই হতে পারে। এখন দেখো, এখন জীব বলতো কি বলতো? এখানে জীব হচ্ছে আমার জাতি, কার তুলনায়? মানুষের তুলনায়। তার মানে মানুষ কি? মানুষ হচ্ছে উপজাতি। কেন? কারণ জীবের ব্যক্তর্থ বেশি, মানুষের কি, মানুষের ব্যক্তর্থ কম, এই জন্য মানুষ হচ্ছে উপজাতি। কিন্তু দেখো কি বলছে, কিন্তু দেখো এই যে দেখো এখানে যদি আমি মানুষ আর সৎ মানুষের কথা চিন্তা করি তাহলে মানুষ হচ্ছে কি, এখানে বলতো ধরলাম মানুষের সংখ্যা 300, সৎ মানুষের সংখ্যা 200, আর কি, আর এখানে অসৎ মানুষের সংখ্যা 100, 200 আর 100 300, এই মিলে হচ্ছে মানুষ। তার মানে কি মানুষ হচ্ছে কি? আবার দেখো তো, মানুষ কিন্তু আবার কি দেখো জাতি। কেন জাতি বলতো মানুষ? কারণ কি, কারণ সৎ মানুষের তুলনায় জাতি না, কারণ মানুষের হচ্ছে কি ব্যক্তর্থ সংখ্যা বা পরিমাণটা বেশি। আর সৎ মানুষ কি, সৎ মানুষ হচ্ছে আমার উপজাতি, সৎ মানুষ কি, সৎ মানুষ হচ্ছে আমার উপজাতি। তো দেখো মানুষ হচ্ছে কি, মানুষ দেখো একবার উপজাতি হইলো, আবার দেখো মানুষ একবার জাতি হলো। এটাই বলছে যে দেখো সম্পর্ক ভেদে একই পদ, অর্থাৎ একই পদ মানুষ জাতি আর কি উপজাতি দুই হতে পারে। দুইটাই হয়েছে না? দেখো মানুষ একবার উপজাতি হয়েছে, একবার হচ্ছে কি হয়েছে, জাতি হয়েছে, এটাই বলছে। ওকে, এটাই যে বলছে দেখো মানুষ পদে জীব পদের তুলনায় যেমন উপজাতি তেমনি সৎ মানুষ পদের তুলনায় হচ্ছে জাতি। ওকে, এটা একটা গেল। এরপর এখানে আরেকটা জিনিস আমার একটু জানতে লাগবে, সেটা কি দেখো, সেটা হচ্ছে তোমার যে দেখো আবার বলছে যে ব্যক্তর্থের দিক থেকে, ব্যক্তর্থের যদি আমি দিক থেকে দেখি তাহলে উপজাতিগুলো কার অন্তর্গত বলতো? জাতির অন্তর্গত। কিন্তু জাত্যার্থের দিক থেকে তোমার যে কোনো জাতি হচ্ছে কার অন্তর্ভুক্ত? উপজাতির অন্তর্ভুক্ত। ব্যাপারটা কেমন আমরা এখন একটু দেখি। কিভাবে দেখো, ব্যক্তর্থের দিক থেকে উপজাতিগুলো জাতির অন্তর্গত। কিভাবে অন্তর্গত দেখো, এই যে দেখো কার ব্যক্তর্থটা এখানে বেশি বলতো? অবশ্যই ব্যক্তর্থ বেশি কার? অবশ্যই জীবের ব্যক্তর্থ বেশি, তাই না? জীবের তো কি ব্যক্তর্থ বেশি না? কারণ কি, কারণ এর সংখ্যা বা পরিমাণটা হচ্ছে কি বেশি। আর এই যে উপজাতিগুলো আছে এই কি করে, এগুলোকে অন্তর্ভুক্ত করে। মানে কি, উপজাতিগুলো কি জাতির অন্তর্গত। কোন জীব জাতির অন্তর্গত? কারা কারা বলতো? এখানে হচ্ছে ধরো মানুষ, তারপর হচ্ছে কি গরু, তারপর হচ্ছে কি ছাগল, তারপর হচ্ছে কি ভেড়া, তারপর হচ্ছে কি মুরগি। ওকে, মানুষ গরু ছাগল ভেড়া মুরগি এগুলো। এটা হচ্ছে কি যে হচ্ছে কি এই যে এগুলো কি, কারণ কি, কারণ এখানে আমার কি, আমার এখানে অলওয়েজ জীবের ব্যক্তর্থ বেশি। আমার ধরো জীবের ব্যক্তর্থ হচ্ছে 500, কিন্তু এখানে কি কোনগুলোরই বলতে পারবা যে এখানে কি এদের ব্যক্তর্থ কি 500 হবে? ধরলাম মানুষের 300, গরুর হচ্ছে 50, ছাগলের হচ্ছে 20, ভেড়ার হচ্ছে 20, মুরগির হচ্ছে 10। তো এগুলো কি কোনগুলো কি 500 কি বেশি হইতে পারে? বেশি তো হইতে পারে না।
তার মানে এটা কি এককভাবে কোনোভাবে এর সমান হইতে পারবে না। তো ব্যক্তার্থের দিক থেকে যে উপজাতিগুলো আছে এই উপজাতিগুলো কার অন্তর্গত? জাতির অন্তর্গত। কিন্তু জাত্যার্থের দিক থেকে যে কোনো জাতি উপজাতির অন্তর্গত। কিভাবে? এখানে হচ্ছে অন্তর্গত বলতে গেলে এখানে দেখবা যে উপজাতিটার ব্যক্তার্থ কি, সরি জাত্যার্থ কি, জাত্যার্থ বেশি আর হচ্ছে কি জাতির জাত্যার্থ কম। যেমন দেখো আমার কি জীবের কথা যদি বলি, জীবের জাত্যার্থ কি বলতো? জীবের জাত্যার্থ হচ্ছে জীববৃত্তি। জীবের জাত্যার্থ কি? জীববৃত্তি। আর মানুষের কি? মানুষের জাত্যার্থ কি বলতো? মানুষের জাত্যার্থ হচ্ছে জীববৃত্তি প্লাস বুদ্ধিবৃত্তি, তাই না? তার মানে কি? তার মানে উপজাতি, এখানে মানুষ কি? মানুষ হচ্ছে আমার উপজাতি আর জীব কি? জীব হচ্ছে আমার জাতি। তো এখানে ব্যক্তার্থ জাত্যার্থ কয়টা বলতো? এখানে একটা, আর এখানে কয়টা? এখানে হচ্ছে দুইটা। এখানে কয়টা? এখানে হচ্ছে কয়টা? দুইটা। তার মানে কি? তার মানে হচ্ছে এখানে কি যদি বলি, এখানে হচ্ছে তোমার জাত্যার্থটা বেশি কার? উপজাতির জাত্যার্থ বেশি। আবার কি তোমার জাতির হচ্ছে কি জাত্যার্থ। আবার আমি যদি বলি সৎ মানুষের কথা বলি, তাই না? সৎ মানুষ, আমি যদি সৎ মানুষের কথা বলি, তার মানে সৎ মানুষের আবার দেখো সৎ মানুষের জাত্যার্থ কি কি? সৎ মানুষের জাত্যার্থ হচ্ছে জীববৃত্তি, তারপর কি বুদ্ধিবৃত্তি। সৎ মানুষ কিন্তু কি? সৎ মানুষ কিন্তু হচ্ছে উপজাতি, মানুষ হচ্ছে এখানে জাতি। আবার কি? আর তাকে সেই কোন কারণে তাকে সৎ মানুষ বলা হচ্ছে? মানুষ বলা হচ্ছে মানলাম, কিন্তু কেন সৎ মানুষ বলা হচ্ছে? তার মধ্যে সততা নামক গুণটা আছে বলেই তাকে কিন্তু সৎ মানুষ বলা হচ্ছে। তার মানে ওর জাত্যার্থ কয়টা? একটা, দুইটা, তিনটা। কয়টা দাঁড়াইলো? তিনটা জাত্যার্থ দাঁড়াইলো। আর এখানে মানুষের জাত্যার্থ কয়টা? মানুষের জাত্যার্থ হচ্ছে দুইটা। তার মানে অলওয়েজ কি আমরা দেখতেছি উপজাতির কি হচ্ছে? উপজাতির জাত্যার্থ বেশি হচ্ছে, জাতির জাত্যার্থ কি হচ্ছে? কম হচ্ছে। এখানে এই জিনিসটাই বুঝাইছে। এখানে কি এই জিনিসটাই তোমার হচ্ছে বুঝাইছে যে দেখো বলছে যে জীব আর মানুষ পদের মধ্যে ব্যক্তার্থের দিক থেকে জীব বড়, কিন্তু জাত্যার্থের দিক দিয়ে মানুষ বড়। কারণ জীবের জাত্যার্থ হলো জীববৃত্তি আর মানুষের জাত্যার্থ হলো জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি দুইটা। তার মানে এখানে দুইটা জাত্যার্থ মানুষের, আর জীবের জাত্যার্থ হচ্ছে একটা। তার মানে জাতির একটা হলো, উপজাতির হলো দুইটা। তো এই কারণে কি ব্যক্তার্থের দিক থেকে উপজাতিগুলো জাতির অন্তর্গত, কিন্তু জাত্যার্থের দিক থেকে আবার কি জাতিগুলো হচ্ছে কি জীব মানে তোমার উপজাতির কি তোমার হচ্ছে অন্তর্ভুক্ত। এখানে হচ্ছে এটাই বুঝাইছে। আশা করি এই জিনিসটা ক্লিয়ার। ওকে, এবার আমরা হচ্ছে এই যে জাতি উপজাতির মধ্যে যে পারস্পরিক সম্পর্ক আছে, এই পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করতে হলে জাতি উপজাতির আসলে যেই ধরনগুলো ব্যাখ্যা করা দরকার এগুলো নিয়ে আমরা একটু ব্যাখ্যা করব। তো বলে রাখি যে এটা খুব একটা গুরুত্বপূর্ণ না, এটা থেকে এমসিকিউ আসতে পারে বা ছোট প্রশ্ন ক নাম্বারে আসতে পারে, তো অতটা বেশি গুরুত্বপূর্ণ না আর কি। তাও আমরা একটু দেখবো আর কি, কয়েকটা দুই তিনটা হচ্ছে গুরুত্বপূর্ণ আছে। তো আমরা ফার্স্টে দেখবো যে পরমতম বা পরতম বৃহত্তম জাতি। পরমতম বা পরতম বা বৃহত্তম হচ্ছে কি জাতি জিনিসটা আসলে কি? বলছে যে শ্রেণীর ব্যক্তার্থ সবচেয়ে বেশি এবং যাকে অন্য কোনো শ্রেণীর অন্তর্গত করা যায় না তাকে পরমতম বা বৃহত্তম জাতি বলে। তো বলছে যে যার ব্যক্তার্থ সবার উপরে সর্বোচ্চ সেটাই হচ্ছে তোমার কি পরমতম বা বৃহত্তম জাতি, এর উপরে আর কোনো জাতি নাই। যেমন কার কথা বলছে? বলছে যে দ্রব্য হচ্ছে তোমার পরমতম বা বৃহত্তম জাতি। কি এটা কার অনুসারে জানো? পরফিরি নামক যে ভদ্রলোকটা আছে, অর্থাৎ আমরা যার প্রকারভেদ পড়তেছি যে জাতি উপজাতি বিভেদক লক্ষণ উপলক্ষণ অবান্তর লক্ষণ যে আমরা যে পড়লাম, এটা মূলত আমরা পরফিরির পড়ছি। তো পরফিরি আসলে জাতি উপজাতির একটা ছক বানাইছে, সেই ছক অনুযায়ী সবার উপরে আছে হচ্ছে দ্রব্য। এটা পরীক্ষা কিন্তু এটাই আসবে, পরফিরি ছকটাই আসবে পরীক্ষায়, যে বলবে যে সবচেয়ে কি পরতম বা বৃহত্তম বা মহাজাতীয় যদি বলে এটা হচ্ছে কাকে বলা হয়, তখন উত্তর হবে কিন্তু দ্রব্য। কারণ দ্রব্যকে অন্য কোনো শ্রেণীর অন্তর্গত করা যায় না। কেমন ভাবে দেখো, এই যে দেখো আমি যদি বলি মানুষ যে আছে, এই মানুষকে কিন্তু কি আমরা একটা অন্য শ্রেণীর অন্তর্গত করতে পারি না? কার অন্তর্গত করতে পারি বলতো? জীবের অন্তর্গত করতে পারি, তাই না? কিন্তু তোমরা আমাকে বলো এই যে দ্রব্য আছে, এই দ্রব্যই তো হচ্ছে একদম হাইয়েস্টে গিয়ে আছে, একে কি আমি অন্য কোনো অন্তর্গত করতে পারবো? ধরো এ 1 নম্বরে আছে, আমি এককে কি আর কোনো কিছুর অন্তর্গত করতে পারবো না। এটা যদি ধরো 4 নাম্বার বা 5 নম্বরে থাকতো তাহলে আমি একে 3 এ অন্তর্গত করতাম, এটা 4 এ অন্তর্গত করতে পারতাম। কিন্তু আমি কি এককে কি অন্তর্ভুক্ত করতে পারবো কারোর মধ্যে বা অন্তর্গত করতে পারবো? পারবে না। মানে এটাই হচ্ছে হাইয়েস্ট, একে আমি কোনো শ্রেণীর অন্তর্গত করতে পারি না। এই জন্য এটা হচ্ছে পরমতম বা বৃহত্তম জাতি। এটা গেল। এরপরে দেখো, এরপরে বলছে যে ক্ষুদ্রতম উপজাতি। ক্ষুদ্রতম উপজাতি কোনটা? বলছে যে ক্ষুদ্রতম উপজাতি আর কোনো ক্ষুদ্রতর উপজাতি থাকে না তাকে ক্ষুদ্রতম উপজাতি বলে। কেমন দেখো, এখানে আমি বলছি যে জোড়া বা হচ্ছে কি যুগল। কিভাবে? তোমরা দেখো তোমার হচ্ছে সব সময় কি একটা শ্রেণীর কথা যদি বলি,
তাহলে কিন্তু দেখো কোনোভাবেই কিন্তু এই যে রহিম তারপর হচ্ছে কি করিম এগুলো কিন্তু কি এগুলো হচ্ছে তোমার কি ব্যক্তিকে বোঝায়, তাই না? এগুলো কি কোনোভাবেই কি এগুলো কি তুমি কি শ্রেণী বা হচ্ছে কি জাতি বলতে পারবা? বলতে পারবা না। তার মানে ক্ষুদ্রতম উপজাতি বলছে, অর্থাৎ উপজাতি হইতে গেলে কিন্তু অলওয়েজ সর্বনিম্ন কয়জন লাগবে? সর্বনিম্ন কিন্তু 2 লাগবে। এক কিন্তু কখনোই হইতে পারবে না, এককে আমি কখনোই শ্রেণী বলতে পারবো না। সর্বনিম্ন কাকে বলতে পারবো? 2কে বলতে পারবো। এই জন্য ক্ষুদ্রতম উপজাতি হচ্ছে জোড়া বা যুগল, মানে হচ্ছে কি 2কে বুঝাইছে আর কি। এটা সর্বনিম্ন আর কি, বা ক্ষুদ্রতম উপজাতি আমি এটাকে বলতে পারবো। বাট আমি কোনোভাবে এককে অর্থাৎ ব্যক্তিকে কিন্তু আমি বলতে পারবো না উপজাতি, কারণ কি উপজাতি সবসময় কি শ্রেণীকে বোঝায় বা জাতিকে বোঝায়। এটা হচ্ছে নর্মালি। কিন্তু পরফিরির মতে ক্ষুদ্রতম উপজাতি কোনটা জানো? ক্ষুদ্রতম উপজাতি হচ্ছে ওর মতে হচ্ছে মানুষ। উনার মতে ক্ষুদ্রতম উপজাতি হচ্ছে মানুষ, কারণ উনি এরপরে মানুষকে ভাগ করছে এইভাবে, মানুষকে ভাগ করছে রহিম, করিম, অ্যারিস্টটল, সক্রেটিস, প্লেটো এগুলো দিয়ে, মানে ব্যক্তির নাম নিয়েছে। আর ব্যক্তিকে তো আমরা কোনোভাবেই কি বলতে পারবো না। বিশিষ্ট পদ যেগুলো আছে এগুলোর কি কোনোভাবে কি বিধেয়ক আছে? এগুলো কিন্তু বিধেয়ক নাই, তো এগুলোকে আমরা বলতে পারবো না। তো উনি হচ্ছে এটা বলছে, জাস্ট আমি কনসেপ্টটা ক্লিয়ার করলাম। এই দুটো একটু জানতে লাগবে। এরপরে দেখো, এরপরে বলছে যে অবর জাতি বা মধ্যবর্তী জাতি, আর একটা অবর উপজাতি বা মধ্যবর্তী উপজাতি। এগুলো কি? এগুলো এত বেশি গুরুত্বপূর্ণ না, তাও একটু আমি দেখাই দিই যে উনি যে ছকটা কিভাবে করছে, বইয়ে আছে ওনার ছকটা, যে উনি সবার উপরে দ্রব্যকে নিছে, এরপর অনেকগুলো ভাগ আছে, বুঝছো? অনেকগুলো ভাগ আছে। তো আমি জাস্ট এমনি একটু বুঝাই জাস্ট নর্মালি, যে ধরো অনেকগুলো এখানে আছে, তারপর এখানে চলে আসলো ধরো এক সময় আসলো জীব, এরপর এখানে জীবের পরে এখানে কি আসলো? এখানে আসলো হচ্ছে কি মানুষ আসলো, আর কি আসলো? এখানে আসলো ধরো পশু আসলো। কি আসলো? পশু আসলো। এরপর আবার মানুষকে ধরো ভাগ করে আমি কি পাইলাম? সৎ মানুষ পাইলাম, আর একটা কি অসৎ মানুষ পাইলাম। ধরো এইভাবে তো চলতেই থাকবে। এটা তোমার ছকটা, ধরো এটা ওনার ছকটা ওখানে দেওয়া আছে। তো বলছে যে বৃহত্তম জাতি আর ক্ষুদ্রতম উপজাতির মধ্যবর্তী শ্রেণী সমূহকে, অর্থাৎ ধরো বৃহত্তম জাতি কি ছিল বলতো? বৃহত্তম জাতি ছিল দ্রব্য, আর কি ক্ষুদ্রতম হচ্ছে কোনটা বলতো? ক্ষুদ্রতম আমি ধরো ওইখানে ছিল কি মানুষ ছিল, তো আমি এখানে ধরলাম জোড়া বা যুগল আর কি, জাস্ট বোঝানোর জন্য তোমাদের। জোড়া বা যুগল এটা না, এদের মাঝখানে যতগুলো থাকবে এগুলোকে যখন তুমি উপজাতির দিক থেকে কি করবা? উপজাতির দিক থেকে বিবেচনা করলে তখন তাকে অবর জাতি বা মধ্যবর্তী জাতি বলে। যেমন দেখো এখানে সবার উপরে আছে ধরো দ্রব্য, আর সবার নিচে আছে ধরো সৎ মানুষ, তাই না? এই দুইটা কি? একটা হচ্ছে বৃহত্তম, আর একটা হচ্ছে কি? আরেকটা হচ্ছে তোমার ক্ষুদ্রতম উপজাতি। এর মাঝখানে যারা আছে অর্থাৎ মধ্যবর্তী যে শ্রেণী আছে, অর্থাৎ জীব আছে, মানুষ আছে, এগুলোকে যখন তুমি উপজাতির দিক থেকে বিবেচনা করবা, এখানে দেখো উপজাতি কিন্তু দেখো দ্রব্যের উপজাতিকে জীব, জীবের উপজাতি হচ্ছে মানুষ, মানুষের উপজাতি হচ্ছে কি? সৎ। তার মানে উপজাতির দিক থেকে বিবেচনা করলে এর কিন্তু এটা এমন হবে, এই যে তীর চিহ্নটা এমন হবে না, কারণ কি উপজাতির দিক থেকে দেখো এখানে কিন্তু এগুলো উপজাতি, এই যে দেখো এইভাবে যে যাচ্ছে, এটা কিন্তু জাতি, এটা আবার হচ্ছে কি উপজাতি, আবার এইটা কি? এটা জাতি, এটা হচ্ছে উপজাতি। তার মানে দেখো এটা কিন্তু এই যে এই পাশ দিয়ে যাচ্ছে, এই তীর চিহ্নটা কিন্তু নিচ থেকে উপরে যাচ্ছে, কারণ কি নিচে থাকে উপজাতিগুলো, উপরে থাকে জাতিগুলো। তো এইটা যখন তুমি চিন্তা করবা তখন তুমি এটাকে বলবা অবর জাতি বা মধ্যবর্তী জাতি। যখন তুমি নিচ থেকে চিন্তা করো, তোমাকে যদি এভাবে বলে যে মানুষের পরে জীব, তাহলে হচ্ছে এটাকে কোনটাকে নির্দেশ করে? তখন তোমার এটাকে নির্দেশ করবে হচ্ছে অবর জাতি বা মধ্যবর্তী জাতিকে। কিন্তু তোমার যখন হচ্ছে এটা এইভাবে নির্দেশ করবে উপর থেকে নিচ, অর্থাৎ দেখো বৃহত্তম জাতি আর ক্ষুদ্রতম যে মধ্যবর্তী শ্রেণীসমূহকে যখন জাতির দিক থেকে বিবেচনা করা হয়, অর্থাৎ কি এই পাশে হচ্ছে কি জীব, এবার এই পাশে হচ্ছে কি মানুষ বললো, মানে প্রথমে বললো জীব, তারপর বললো হচ্ছে কি মানুষ, তখন কিন্তু তোমার হয়ে যাবে কি? তখন জাতির দিক থেকে বিবেচনা করলে অবর উপজাতি বা মধ্যবর্তী উপজাতি বলে। অর্থাৎ যেটা কথা সেটা দেখো আমি একটু লিখে দিই। যদি তোমাকে এমন বলতো যে আগে হচ্ছে বলতো মানুষ, এরপর বলতো হচ্ছে কি জীব, ধরো এখানে মাত্র দুইটা আছে ধরলাম আমি এখানে, যে হচ্ছে কি জীব, তাহলে এইটা তোমার কি হইতো বলতো? এটা হইতো তোমার কি? অবর জাতি, তাই না? কারণ কি? কারণ ধরো বৃহত্তম আর ক্ষুদ্রতম মধ্যবর্তী শ্রেণী, অর্থাৎ বৃহত্তম ছিল দ্রব্য, ক্ষুদ্রতম ছিল হচ্ছে কি তোমার? ক্ষুদ্রতম ছিল হচ্ছে ধরো সৎ মানুষ। তো এর হচ্ছে মধ্যবর্তী ছিল তোমার কি? মানুষ আর জীব ছিল। যখন তুমি উপজাতির দিক থেকে বিবেচনা, অর্থাৎ মানুষ হচ্ছে কি উপজাতি কার তুলনায়? জীবের তুলনায়। তারপরে জীব হচ্ছে কি উপজাতি কার তুলনায়? দ্রব্যের তুলনায়। ধরো আবার সৎ মানুষ কি উপজাতি কার তুলনায়? মানুষের তুলনায়। তো যখন এই পাশ এইটা এইভাবে বলবে তখন এটা হবে অবর জাতি। আর যখন বলবে কি? যখন বলবে জীব
তারপর জীবের পরে এই পাশে বলবে কি মানুষ বলবে, তখন কিন্তু কি হবে, তখন হচ্ছে কি, তখন দেখো বৃহত্তম জাতি আর মধ্যবর্তী উপজাতি মধ্যবর্তী শ্রেণীসমূহকে যখন জাতির দিক থেকে বিবেচনা করা হয়, জাতির দিক থেকে, এই যে দেখো জীব হচ্ছে কি জাতি, আবার মানুষ হচ্ছে কি, মানুষ হচ্ছে এখানে জাতি কার তুলনায়, সৎ মানুষের তুলনায়। তো যখন জাতির দিক থেকে বিবেচনা করতে বলবে তখন এটাকে অবর উপজাতি বা মধ্যবর্তী উপজাতি বলে। এটা এত বেশি গুরুত্বপূর্ণ না, জাস্ট আমরা একটু জেনে রাখলাম। এরপর সমজাতীয় উপজাতি, এটা বলছে যে একই জাতির অন্তর্গত উপজাতি সমূহকে যখন পারস্পরিক সম্পর্কের দিক থেকে সমজাতীয় উপজাতি বলা হয়, যেমন জীব জাতির অন্তর্গত মানুষ, গরু, ছাগল, বাঘ, হাতি, হরিণ, বানর ইত্যাদি সবাই হচ্ছে সমজাতীয় উপজাতি। এই যে জীবের যে অন্তর্ভুক্ত যে বললাম মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি, এগুলো কি, এগুলো সবগুলো হচ্ছে সমজাতীয় উপজাতি। কারণ কি, এরা সবাই জীবের অন্তর্ভুক্ত। কার অন্তর্ভুক্ত? জীবের অন্তর্ভুক্ত। এবার এই যে লাস্ট এই দুইটা আছে যে আসন্নতম বা নিকটতম জাতি আর আসন্নতম নিকটতম উপজাতি। কি বলছে, কোন উপজাতির সবচেয়ে নিকটের জাতিকে বলা হয় আসন্নতম জাতি, আর কোন জাতির সবচেয়ে নিকটের উপজাতিকে বলা হয় আসন্নতম উপজাতি। আমি একটু জাস্ট এটা দেখাই দিচ্ছি যে দেখো এখানে কি, এখানে আমি যদি বলি জীব বলি, এরপর জীবকে ভাগ করলে আমি কি কি পাবো, জীবকে ভাগ করলে পাবো এখানে হচ্ছে কি মানুষ, আর এখানে পাবো কি পশু পাবো। এরপর আবার মানুষকে ভাগ করলে আমরা হচ্ছে কি পাবো, সৎ মানুষ পাবো, আর হচ্ছে কি অসৎ মানুষ পাবো। তো বলছে যে কোনো একটা উপজাতির সবচেয়ে নিকটের যে জাতিটা থাকবে, সবচেয়ে নিকটের জাতিকে, সবচেয়ে নিকটের জাতিকে বলা হয় আসন্নতম জাতি। এখন দেখো, এখন এখানে জীব কি বলতো, জীব হচ্ছে আমার কি, জীব হচ্ছে আমার জাতি। এখন কে এখানে উপজাতি বলতো, মানুষ হচ্ছে আমার উপজাতি। কেন? কারণ কি, কারণ জীবের ব্যক্তর্থ বেশি, মানুষের কি ব্যক্তর্থ কম। আবার এখানে দেখো, আবার এখানে মানুষ কিন্তু কি জাতি, মানুষ হচ্ছে কি জাতি। কেন? কারণ কি, সৎ মানুষ হচ্ছে এখানে কি উপজাতি, কারণ মানুষের ব্যক্তর্থ বেশি আর সৎ মানুষের ব্যক্তর্থ কম, এটা হচ্ছে উপজাতি। তো একটা উপজাতি ধরো সৎ মানুষের তোমার হচ্ছে কি আসন্নতম হচ্ছে কি জাতি বের করতে বলছে। তো সৎ মানুষের আসন্নতম কি বলছে, একটা উপজাতির, অর্থাৎ এই যে একটা উপজাতির সবচেয়ে নিকটের জাতিকে, সবচেয়ে নিকটের কাছে কি আছে বলতো, ধরো এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। তো এর সবচেয়ে কাছে কি, 2 এর কাছে আছে না, 3 এর সবচেয়ে কাছে কে আছে, 3 এর সবচেয়ে কাছে আছে হচ্ছে 2 নাম্বার। তার মানে সবচেয়ে নিকটের যে জাতিটা আছে এটাকে বলে আসন্নতম জাতি। তার মানে সৎ মানুষের যদি বলে আসন্নতম জাতি কোনটি, তুমি উত্তর করবা কি, উত্তর করবা হচ্ছে মানুষ। কিন্তু তুমি কোনোভাবে সৎ মানুষের আসন্নতম জাতি কি বলতে পারবা না, জীব বলতে পারবা না, কারণ এটা সবচেয়ে নিকটে নাই। ওকে, এটা গেল। আর বলছে কোন জাতির সবচেয়ে নিকটের উপজাতিকে বলা হয় আসন্নতম উপজাতি। তো একটা জাতির হচ্ছে সবচেয়ে নিকটে, ধরো এখানে কি, আবার একবার ভাগ করি দেখি, জীব, তারপর কি এখানে মানুষ, এপাশে পশু, আর এই পাশে হচ্ছে কি সৎ আর হচ্ছে কি অসৎ ধরলাম। তো বলছে কি একটা জাতির, এখানে জাতি কি, ধরো জীব জাতির জাতি, এটা না, এর সবচেয়ে নিকটের যে উপজাতিটা আছে দেখো, এটাও কি, এটা হচ্ছে একটা উপজাতি, ধরো এটাও কিন্তু একটা উপজাতি, তাই না? তো এখানে বলছে যে সবচেয়ে নিকটের, একের পরে তোমার 2 আসতে লাগবে, তারপর 3। তুমি কিন্তু 1 থেকে 3 এ আসতে পারবে না। সবচেয়ে কাছের কোনটা, একের পরে তো সবচেয়ে কাছে 2 হয়, একের পরে তো সবচেয়ে কাছে 3 হয় না। তো এই জন্য যদি বলে জীবের হচ্ছে আসন্নতম বা নিকটতম উপজাতি কোনটা, তখন তোমাকে উত্তর করতে হবে জীবের সবচেয়ে আসন্ন নিকটতম উপজাতি হচ্ছে মানুষ। আবার যদি মানুষের কথা বলে, তখন মানুষের ক্ষেত্রে কি হবে, মানুষের ক্ষেত্রে হবে সৎ মানুষ, সবচেয়ে আসন্নতম বা নিকটতম উপজাতি। তো আমাদের আসলে চতুর্থ অধ্যায়ের আলোচনা মোটামুটি আমি কভার করে ফেলছি সবকিছুই। আশা করি তোমাদের এই লেকচারটা অনেক ভালো লাগবে। তোমাদের সবার জন্য অনেক শুভকামনা রইল। নেক্সট খুব শীঘ্রই কোনো একটা ভিডিও নিয়ে দেখা হবে। তো সবাই হচ্ছে ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আসসালামু আলাইকুম।